বাট যদি এমন থাকে যে প্রিভিয়াস ক্লাসগুলোতে প্রিভিয়াস যে লেকচারগুলো বা ক্লাসগুলা এটাই তার ফার্স্ট টাইম, সেই ক্ষেত্রে প্র্যাকটিস ছাড়া উপায় নেই আর কি। প্র্যাকটিস লাগবেই। প্র্যাকটিস না করলে বোঝাও যাবে না যে আসলে প্রবলেমটা কোথায়। আমাদের গত ক্লাসে ছিল না, ভেরিয়েবল, এই টপিকটা কিন্তু ছিল। বাট ভেরিয়েবল নিয়ে খুব একটা আলোচনা করা হয় নাই বললেই চলে। বাট ভেরিয়েবল নিয়ে টুকটাক কিছু জানতে হবে। ভেরিয়েবল সহজ, ভেরিয়েবল আমরা ভেরিয়েবল ডিক্লেয়ার তো পারি, যে কীভাবে ভেরিয়েবল ডিক্লেয়ার করতে হয়। ব্যাপারটা এমনই, বাস এটা জাস্ট খেয়াল রাখতে হবে যে আমি একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করেছি কোথাও একটা, বাট আমি চাচ্ছি অন্য কোথাও একটা ইউজ করতে। বাট একই প্রোগ্রাম, একই ফাইল আমি অ্যাসাইন করেছি ইন্ট এ, বাট আমি একটা ইফ কন্ডিশনের পর যখন এই জিনিসটাকে প্রিন্ট করতে যাচ্ছি সেটা প্রিন্ট নিচ্ছে না, বলতেছে ভেরিয়েবল নাকি ডিক্লেয়ার না। সো ভেরিয়েবলের টুকটাক জিনিসগুলো জেনে রাখতে হবে। যেমন একদম বেসিক সিনট্যাক্স যেটা ভেরিয়েবলে, এটা মোটামুটি সবারই জানা। ফার্স্টে থাকবে হচ্ছে তার টাইপ, লাইক ইন্ট। প্রথমে থাকবে টাইপ, দেন হচ্ছে var নেম, মানে ভেরিয়েবল নেম, দেন একটা ইকুয়াল থাকতে পারে যদি ভ্যারিয়েশন করি, আদারওয়াইজ সেমিকোলন, শেষ। এটা হচ্ছে একটা ভেরিয়েবল আমি ডিক্লেয়ার করলাম, এটা হচ্ছে বেসিক সিনট্যাক্স। এখন এই ভেরিয়েবলে কিছু ক্লাসিফিকেশন আছে, মানে এই জিনিসটাকে কিছু ভাগে ভাগ করা হয়ে থাকে। বাট ওই ভাগ করা দুইভাবে করে, একটা হচ্ছে টাইপ, মানে ডাটা টাইপ অনুযায়ী ভাগ করে, লাইক ইন্টিজার, ডাবল, বুলিয়ান, এটাকে যে প্রিমিটিভ ডাটা টাইপ ওই হিসাবে ভাগ করা হয়। আর এটা হচ্ছে রেফারেন্স টাইপ, কোনগুলো যে স্ট্রিং, অ্যারে, এগুলা ক্লাসের অবজেক্ট, এগুলাকে বলা হয় হচ্ছে রেফারেন্স। সো এটা জাস্ট দুই প্রকার, দুই ভাগ, জাস্ট এতটুকু। দেন আরেকটা আছে স্কোপের মাধ্যমে, যে এই ভেরিয়েবলটা কোথায় ব্যবহৃত হচ্ছে এটার উপর বেস করে ভাগ করা হয়। যেমন লোকাল ভেরিয়েবল, লোকাল ভেরিয়েবল কোনটা, এই যে ইন্ট এ ইকুয়াল 10, এটা হচ্ছে একটা লোকাল ভেরিয়েবল। বাট এইখানে একটু খেয়াল রাখতে হবে যে ইন্ট এ ইকুয়াল 10, ওকে, এর ভ্যালু 10 অ্যাসাইন করা হয়েছে। এখন আমি একটা কন্ডিশন দিয়েছি ইফ। আজকে আমাদের ইফ বা এটা ছিল না, কন্ডিশনাল স্টেটমেন্টের ছিল। সো এখানে আমরা ইফের কন্ডিশনও শিখবো, প্লাস আমাদের যে ভেরিয়েবল, আগের ক্লাসের টপিকটা একটু অ্যাডভান্স শিখবো। অ্যাডভান্স বলতে অনেকেরই পারা, বাট টুকটাক জিনিস রিভাইজ না দিলে ভুলে যায়। সো ইফ কন্ডিশন পুরোটুক সি এর মতো, ইফ, দেন প্যারেন্থেসিস দিব এবং সেকেন্ড ব্র্যাকেট দিয়ে ক্লোজ করে দিব। সো এটা হচ্ছে মাঝখানে কন্ডিশন হবে এবং এটা হচ্ছে তার বডি বা স্টেটমেন্ট হবে ভিতরে। সো ইফ কন্ডিশন কী দিচ্ছি, এ যদি 10 হয়, এ ইকুয়াল ইকুয়াল যদি 10 হয়, তাহলে ভিতরে একটা কিছু করব। কি করব, ভিতরে স্টেটমেন্ট বা অপারেশনটা কি, আমি একটা ভ্যালুয়েশন করছি ইন্ট বি ইকুয়াল 20। এখন আমি চাচ্ছি এ এর ভ্যালু প্রিন্ট করতে, বি এর ভ্যালু প্রিন্ট করতে। লাইক দিলাম এ প্লাস এ প্লাস স্পেস দিয়ে হচ্ছে বি প্রিন্ট করবে, বি এ প্লাস বি দুটো প্রিন্ট করবে। বাট আমি সেম ফাংশনে আছি, মেইন ফাংশন, বাট এখানে বি দেখাচ্ছে কি, বি লাল, লাল বাতি, মানে বি অ্যাড করা হয়েছে, অ্যাসাইন করা হয়েছে, বাট এই বি এই জাস্ট এই ইফ কন্ডিশনের জন্য, মানে ইফের ভিতরে যেহেতু অ্যাসাইন করা হয়েছিল, শুধুমাত্র এই স্কোপটার জন্য, এই ইফ স্কোপের জন্য, ইফ ব্লকের জন্য শুধুমাত্র বি এর ভ্যালু আছে। বাট এই ইফের বাইরে যখন আসবে তখন আর বি এর কোনো ভ্যালু নেই। বি এর ভ্যালু রান করলে রান হবে না, এটা হচ্ছে ইরোর, ইরোর। সো এটা মনে রাখতে হবে যে হ্যাঁ, এটাও একটা লোকাল ভেরিয়েবল, এটাও একটা লোকাল ভেরিয়েবল, বাট এইটা লোকাল এই মেইন ফাংশনের জন্য, এই মেইন ফাংশনে যে কেউ এটাকে ইউজ করতে পারবে। বাট এই ইফের ভিতরে, এই ব্লকের ভিতরে, একটা ইফ ব্লকের ভিতরে যেহেতু একটা ভ্যালুয়েশন করা হয়েছে, একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করা হয়েছে, এটা শুধুমাত্র এই ব্লকটার জন্য। যেমন এই যে ইন্ট এ, এটা আমি চাইলেই কিন্তু ইফ ব্লকের ভিতরে ইউজ করতে পারতাম। এস আউট এ, জাস্ট এর ভ্যালু আমি প্রিন্ট করব, ওকে, প্রবলেম নেই। বাট এই বি এর ভ্যালুটা আমি এই ইফ লজিক বা এই কন্ডিশন, এই স্টেটমেন্টের বাইরে আমি ইউজ করতে পারবো না। জাস্ট এটা একটু মাথায় রাখতে হবে। এটা হচ্ছে লোকাল ভেরিয়েবলের মধ্যে পড়লো। এটা হচ্ছে লোকাল ভেরিয়েবল। দেন এটা এমন হতে পারে যে আমরা চাচ্ছি যে কোনো একটা ভেরিয়েবল দিয়ে থাকবে, ভেরিয়েবলের ভ্যালু হচ্ছে এটা এইজের ক্ষেত্রে হতে পারে, বা যে কোনো একটা কন্ডিশন, লাইক রেডিয়াস, সার্কেলের রেডিয়াস দেওয়া থাকলে সেখানে আমরা ক্ষেত্রফল বা এরিয়া বের করতে পারি। বা এলিজিবল, সে ভোটার, ভোটার অথবা ভোটার, বা আমি চিন্তা করছি স্কোয়ার, এস কিউ আর,
আমি যে কোনো একটা ভ্যালু দিলে একটা ফাংশন তৈরি করতে চাই, যে ফাংশন আমাকে কি রিটার্ন দিবে, ইন্টিজার টাইপের কিছু একটা রিটার্ন দিবে। কি রিটার্ন দিবে? আমি একটা যদি ফাংশন তৈরি করতে চাই, একটা ফাংশনের প্রথমে কি দিতে হয়, আমার ভেরিয়েবলের জন্য কি ছিল, প্রথমে তার টাইপ দিতে হয়, ভেরিয়েবল টাইপ, দেন দিতে হয় সেই ভেরিয়েবলের নেম। বাট যখন আমি ভেরিয়েবলের নেম লিখলাম, বাট সাথে এই যে প্যারেনথেসিস অ্যাড করে দিব, তখন সেটা কি হয়ে যায়, তখন সেটা হয়ে যায় ফাংশন। ওকে, এখন আমি চাচ্ছি এস কি ওয়ান নামে একটা ফাংশন তৈরি করতে, বাট ফাংশনের ভিতর ফাংশন হয়ে যাচ্ছে, এটা একটা মেইন ফাংশন, তার ভিতর ফাংশন হয়ে যাচ্ছে। আমি একটা কাজ করতে পারি, যে এই একটা ফাংশন আমি তৈরি করব ইন্ট এস কিউ আর। ওকে, তাহলে এই এই ফাংশনটাকে আমি নিয়ে চলে যাবো বাইরে, যে মেইন ক্লাস তার উপর একটা ফাংশন আছে, আমি মেইন থেকে কল দিব, মেইন এই যে মানে মেইন মেথড থেকে কল দিব ভ্যালু দিয়ে, ভ্যালু একটা ভ্যালু সেন্ড করবো হচ্ছে এস কিউ আর এটার কাছে, যে আমি যে ভ্যালুটা দিব তুমি আমাকে রিটার্ন দেবা তার স্কোয়ার ভ্যালু। আমি যেটাই দিব আমাকে স্কোয়ার ভ্যালু রিটার্ন দিবে। সো আমি এখানে একটা ভ্যালু ইনসার্ট করে নিচ্ছি, যে ইন্ট এ ইকুয়াল, না এটাও লাগবে না, জাস্ট এখানে আমি চিন্তা করি যে আমি এখানে যা সেন্ড করব সেটাই আমাকে রিটার্ন দিবে সে, কি সে ইন্টিজারে, অথবা আমি চিন্তা করলাম এটা ইন্টিজার না, সে আমাকে ভয়েডে দিবে। এ ভয়েড মানে কি, আমাকে কিছু রিটার্ন দিবে না, জাস্ট যা অপারেশন করার এতটুকুর মধ্যে হবে, বাট যেখান থেকে আমি এটাকে কল দিয়েছি সেখানে সে কোনো রিটার্ন দিবে না, যা অপারেশন হওয়ার এখানে করতে হবে। সো আমি চাচ্ছি এখানে একটা আহ, এই যে স্কোয়ার, এই স্কোয়ার একটা ভ্যালু পাস করব। কিসের ভ্যালু? চাচ্ছি একটা ভ্যালু এস কিউ আর, আমি চাচ্ছি টু। টু যদি পাস করি আমি, টু এর স্কোয়ার রুট এখানে আমার প্রিন্ট করবে, টু এর যে স্কোয়ার সেই স্কোয়ারটা এখানে প্রিন্ট করবে। তাহলে এই যে ভেরিয়েবল এটা ভেরিয়েবল ছিল কতক্ষণ, যতক্ষণ পর্যন্ত এখানে প্যারেন্থেসিস অ্যাড করা হচ্ছিল না, অথবা এই যে সেকেন্ড ব্র্যাকেট ইউজ করা হচ্ছিল না। বাট এটার সাথে যখন ব্র্যাকেট ইউজ করে দিয়েছি তখন এটা হচ্ছে একটা ফাংশন, বা জাভার ভাষায় আমরা বলবো এটাকে মেথড। সো এটা একটা মেথড, এবং সে একটা প্যারামিটার নেবে, যে সে মেইনলি ভিতরে কোন ভ্যালু নিয়ে কাজ করবে। হ্যাঁ, সেই ভিতরে যে কোনো ভ্যালু ডিক্লেয়ার করে আমি কাজ করতে পারি। লাইক আমি দিলাম এখানে ইন্ট নেম ইকুয়াল সামথিং, আমি যে কোনো ভ্যালু নিয়ে কাজ করতে পারি। বাট এখানে যেহেতু একটা মেথড, মেথড আমরা কখন ইউজ করি, একটা মেথড থেকে আরেকটা মেথডে কোনো একটা ভ্যালু নিয়ে আমি যাব, এবং ওখান থেকে কোনো একটা অপারেশন নিয়ে সেটা রেজাল্টটা বের করে নিয়ে আসবো, এর জন্য তো ইউজ করি। সো অবশ্যই সে কোনো না কোনো ভেরিয়েবল নিয়ে স্কোয়ারের কাছে আসবে। আমি চিন্তা করছি, হ্যাঁ যেহেতু স্কোয়ার বের করবে, এটা হয়তো বা কোনো ফ্লোটিং টাইপ বা ডাবল নাম্বার দিবে না, এটা ইন্টিজার একটা নাম্বার দিবে। সেটা আমি কার মধ্যে রাখবো, এইখান থেকে যেই দেখ না কেন, যে নাম্বারে দেখ না কেন, সেটা আমি রিসিভ করব এই নাম ভেরিয়েবলের মধ্যে। সো এই যে মেথডের ভিতরে কিন্তু একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করতে হলো আমাকে, ইন্ট নাম নামে। সো এই নাম, এটা হচ্ছে ভেরিয়েবল, এটা হচ্ছে তার ডাটা টাইপ। সো এই ভেরিয়েবলটাকে বলা হচ্ছে প্যারামিটার ডাটা টাইপ। সো এই যে নাম, এই নামের মধ্যে এখন কি আছে, টু, টু আছে। ওকে, এখন আমি চাচ্ছি কি প্রিন্ট করতে, জাস্ট প্রিন্ট করব এস আউট, এস আউটে প্রিন্ট করবো কি, যেহেতু আমি এটা হচ্ছে একটি স্কোয়ার ফাংশন, এটা স্কোয়ার প্রিন্ট করব, লাইক ইন্টু নাম, নাম ইন্টু নাম, এটাই জাস্ট আমি প্রিন্ট করব। এখান থেকে আমি কল দিব একটা ফাংশনকে, ফাংশনটা হচ্ছে এসকিউআর। এসকিউআর হচ্ছে একটা ভয়েড ফাংশন, সে কিছু রিটার্ন দিবে না, বাট ওকে কল দিলে ও একটা ভ্যালু নিবে। কোন ভ্যালু? নাম ভ্যালু। এই ভ্যালুটা কি একটা ভ্যারিয়েবলের মধ্যে রাখতে হবে। সো এইখানে একটা ভ্যারিয়েবল আমাকে ডিফাইন করতে হবে। সো এটা একটা ভ্যারিয়েবল, প্যারামিটার ভ্যারিয়েবল। আর এইখানে একটা ইরর দেখানোর কারণ হচ্ছে, আমরা ক্লাস থেকে যখন একটা অবজেক্ট তৈরি করি নর্মালি, তখন ওইখানে কি লাগে, ক্লাস থেকে অবজেক্ট তৈরি হয়, দেন ওটার মেথডকে আমি কল দিতে পারি। বাট এটা যেহেতু কোনো অবজেক্ট না, সেহেতু আমাকে এই যে মেন মেথড, এই মেন মেথডটাকে হচ্ছে স্ট্যাটিক বানাতে হবে, যে উইদাউট অবজেক্ট আমি কল দিতে পারবো। জাস্ট এটার সামনে একটি স্ট্যাটিক দিয়ে দিলাম, শেষ কাজ। সো এখানে আমার কোনো অবজেক্ট তৈরি করতে হবে না, মানে অবজেক্ট ওরিয়েন্টের কোনো কনসেপ্ট আসবে না, জাস্ট একটা স্ট্যাটিক দিয়ে দিব। সো আমি এসকিউআর ফাংশনকে কল দিলাম ভ্যালু টু দিয়ে। এখন এটাকে যদি রান করি, তাহলে ফোর, এই যে ফোর বের হয়েছে। এখন যদি এটাকে থ্রি দিয়ে দিই, নর্মালি বের হবে হচ্ছে থ্রি ইন্টু থ্রি মানে নাইন। সো এটা গেল, এই জাস্ট এতটুকু দেখানোর জন্য, এটা ছিল শুধুমাত্র প্যারামিটার
ভেরিয়েবল। সো আমি ফাংশন কল দেওয়ার সময় যেটাকে যে ভ্যালু দিয়ে পাঠাই এটাকে বলে আর্গুমেন্ট। যে স্কোয়ারের আর্গুমেন্ট কি 3, মানে একটা ফাংশন কল হয়েছে 3 দ্বারা, এটাকে বলা হচ্ছে আর্গুমেন্ট। আর একটা ফাংশন রিসিভ করছে কি এই নাম্বার ভেরিয়েবল এর, এবং এটার টাইপ কি ইন্টিজার। সো এই যে ইন্ট নাম এটাকে বলা হচ্ছে প্যারামিটার। সো এটা যেহেতু একটা প্যারামিটার, এর জন্য ভেরিয়েবলটাকে বলা হচ্ছে প্যারামিটার ভেরিয়েবল। সো এটা মাঝে মাঝে ইউজ করতে হবে যে প্যারামিটার বা প্যারামিটারাইজড অনেকে বলে, বা প্যারামিটার ভেরিয়েবল কি ছিল। অনেকে বলবে আচ্ছা আর্গুমেন্ট কি ঠিক ছিল, আর্গুমেন্ট মানে কোনটা, এটা হচ্ছে আর্গুমেন্ট, এটা হচ্ছে প্যারামিটার, দুইটা জাস্ট মনে রাখতে হবে। এটা তো আচ্ছা, আর্গুমেন্টের মধ্যে যে ভ্যারিয়েবলটা আছে ওটা কি ডিফারেন্ট নামে দেওয়া যায়? মানে সেম হওয়া লাগবে নাম দুইটাই? কোনটা? প্যারামিটারের যে নাম আছে আর প্যারামিটার নাম আর্গুমেন্টের যে এটা নাম হচ্ছে আমার সাজেশন, এটা সাজেশন দেখাচ্ছে। এই যে আমি যদি কিছু না লিখি, কিছু নেই, আমি কিন্তু কিছু লিখিনি, জাস্ট একটা ভ্যালু দেবো 5, আমাকে অটো দেখাবে যেটা কার জন্য যাচ্ছে। এটা যাচ্ছে নামের জন্য, এই যে নাম এটার জন্য যাচ্ছে, জাস্ট এটা ও আচ্ছা, দেখাচ্ছে অটো। অটো। এটা জাস্ট আমাকে সাজেশন দেখাচ্ছে যে এই আমার যদি এখানে আরও কিছু থাকতো, ইন্ট নাম 1 এরকম অনেক বড়, সেই ক্ষেত্রে যেমন ইরো দেখাচ্ছে যে এই প্যারামিটার এই ফাংশন নিতে পারবে একটা ভ্যালু, দুইটা ভ্যালু, বাট আমি দিচ্ছি একটা। সেই ক্ষেত্রে যদি আমি এখানে কমা দিয়ে আরেকটা ভ্যালু দিই, এই সেকেন্ড ভ্যালুটা কার জন্য যাচ্ছে, প্রথম ভ্যালুটা বসতেছে এইখানে, সেকেন্ড ভ্যালুটা বসছে এইখানে। সো এই নাম ওয়ানের জন্য যাচ্ছে, এর জন্য জাস্ট এখানে সাজেশনে দেখাচ্ছে, বাট আমি মেইনলি ভ্যালু এখানে জাস্ট দুইটি দিয়েছি, 5,4। ঠিক আছে। এটা যদি স্ট্যাটিক না করতাম তাহলে কি ওই যে মেইন ক্লাসের ওইটা দিয়ে কল করা লাগতো? স্ট্যাটিক করব না সেই ক্ষেত্রে, হ্যাঁ, ডট হ্যাঁ, এটাই বলছিলাম, কিন্তু আসে না তো। আসবে না তো। এইটার অবজেক্ট কি, এগুলো এই মেইনের অবজেক্ট কি, আমি কি কোনো মেইনের তো অবজেক্ট অবজেক্ট, তৈরি করছি এখানে? না অবজেক্ট তৈরি করি নাই তো অবজেক্টের আচ্ছা কোনো আচ্ছা। কনসেপ্টই তো নাই এর জন্য। হ্যাঁ হ্যাঁ, এই আচ্ছা আচ্ছা, এই মেইনটাও জন্য আসবে না। হুম। আচ্ছা। ওকে, দেন হচ্ছে এই যে মেন, আমি ভেরিয়েবল ডিফাইন করেছিলাম কোথায়, এইখানে, যে ইন্ট ইন্ট এ ইকুয়াল 12, বাট আমি ইফের ভিতর সেটা খুঁজে পাচ্ছিলাম না, যে ইফের ভিতর পাওয়া যায় না। বাট এটাকে যদি আমি ইনস্ট্যান্স ভেরিয়েবল দিই, যে এটা তো ক্লাস, ক্লাসের মধ্যে তো আমি কোনো কাজ করি না, আমি কাজ করি ফাংশনের মধ্যে, তাহলে আমি প্রত্যেকটা ফাংশনের বাহিরে মানে টপে রুটে যদি একটা ভেরিয়েবল ডিফাইন করে দিই সবার জন্য সেম, যে ইন্ট এ ইকুয়াল 10, এটা যদি সেট করে দিই, আমি এইখানে এসে প্রিন্ট করে দেখি কাজ করে কিনা। এস আউট, আমি প্রিন্ট করব এর ভ্যালু, এখন হচ্ছে এর ভ্যালু কত প্রিন্ট হবে, এর ভ্যালু কত প্রিন্ট হবে, 10ই প্রিন্ট হবে। কেন? কেন? এটা গ্লোবাল ভ্যারিয়েবল। এটা গ্লোবাল, বাট এখানে ওভাররাইট হয়ে গেছে না, ও এটা কেটে আচ্ছা। দেই, এখন তো পাচ্ছে না, কারণ কি, এ পাচ্ছে না কেন? সেম কেস, এটাকে যদি স্ট্যাটিক বানিয়ে দিই আমি, ও, পাবে ওটা না। ফিক্সড হয়ে গেল, আচ্ছা আচ্ছা, বুঝছি। এটা ক্লাস, ক্লাসের সাথে ভেরিয়েবল, এটা হচ্ছে সেটা মেথড। বুঝলাম না, স্ট্যাটিক দিলে কাজ করে স্ট্যাটিক না দিলে কাজ করে, এটা কি জন্য? জাভা, জাভার যে ভেরিয়েবলগুলো, যেমন এই ক্লাস, এই ক্লাসের ভিতর যে ভেরিয়েবল বা মেথড, সেগুলো মেইনলি কাজ করে কীভাবে, অবজেক্ট বেস। এই ক্লাসের একটা অবজেক্ট তৈরি হবে, লাইক আমরা দিই কার, কার ডট জাভা, মানে এই প্রোগ্রামটা করবে কি, যে কার তৈরি করবে, প্রতিবারে কার তৈরি করবে। সো একটা কার তৈরি হলো কার ওয়ান, এর অবজেক্ট ওরিয়েন্টেড কনসেপ্টে যাবে। সো কার ওয়ান যে তৈরি হয়েছে, সো কার ওয়ানের মধ্যে কী আছে, তার স্টিয়ারিং আছে, চারটা চাকা আছে, তার বডি আছে, হেডলাইট আছে, সিট আছে, সব আছে। সো আমি কার তৈরি করার পর এদের যে কোনো কম্পোনেন্টকে কল দিতে পারবো, যে তোমার চাকা দেখাও, তোমার গ্লাস ছিল গ্লাস দেখাও, বডি দেখাও, সব দেখাইতে পারবে। বাট কারের যদি কোনো অবজেক্ট তৈরি না হয়, আমি কি বলতে পারবো তোমার চাকা দেখাও, কারণ কারই তো তৈরি হয় না এখনো। এটা মেইন মেথডের জন্য হচ্ছে। আচ্ছা মেইন মেথড যদি আমি দিই সেই ক্ষেত্রে এ ভ্যালু পাচ্ছে না, আমি যদি স্ট্যাটিক না দিই, আচ্ছা আমি যদি মেইন মেথড ছাড়া এখানে আরেকটা মেথড তৈরি করি, যে আচ্ছা মেইন মেথড থাক,
আমি আরেকটা মেথড এখানে ইউজ করব। মেথড কি? পাবলিক ট্রাই করি। ওকে, ট্রাই করব। মেথড মানে হচ্ছে একটা ফাংশন। পাবলিক ইন্ট, ইন্টু লাগবে না, জাস্ট ভয়েড, সে জাস্ট প্রিন্ট করবে, সে ট্রাই করবে। ওকে, যদি ট্রাই করে, এখানে একটা এরর। কি এরর? আচ্ছা, কনসেপ্ট এখনো দেই নাই। আচ্ছা, আমি এইখান থেকে ট্রাইকে কল দিই। ট্রাই একটা ফাংশন, সে ফাংশনকে আমি কল দিব। ফাংশনের ভিতরে কী নিব? ট্রাই নিবে কি? জাস্ট একটা ভ্যালু নেবে। কি টাইপের? ইন্টিজার টাইপের একটা ভ্যালু, হচ্ছে নাম। ওকে, এটা নিবে ট্রাই। সো এইখানে যদি আমি আসি, একটা ভ্যালু দেই 12, এই 12 কি ট্রাই নিচ্ছে? আমি তো মেইন হচ্ছে একটা ক্লাস, সেই ক্লাসের ভিতরে অবশ্যই একটা থাকবে মেইন ফাংশন, একটা হচ্ছে মেইন ফাংশন এখানে আছে। বাট এই মেইন ফাংশন ছাড়াও তো আমি আরও ক্লাস এখানে, আরও মেথড এখানে তৈরি করতে পারি না? যে কোনো মেথড তৈরি করবেন। একটু আগে কি মেথড ছিল? একটু আগে তো মেথডটা ছিল হচ্ছে রেডিয়াস বা স্কোয়ার। আমি সেখানে কি তৈরি করেছি? স্কোয়ার, কোনো একটা নাম্বার দিলে সেই নাম্বারের স্কোয়ার ভ্যালু হচ্ছে আমাকে সে রিটার্ন করেছে। বাট আমি এখন চাচ্ছি কি, ট্রাই করে দেখব এই যে এখানে যে ভেরিয়েবলটা, এই ভেরিয়েবলটা আমি দেখছি যে মেইনে আমি ইউজ করতে পারছি না স্ট্যাটিক না দিলে। কারণ এখানে কোনো অবজেক্ট তৈরি হয় না যে আমি অবজেক্ট ডট দিয়ে কাজ করব। সো আমি যদি মেইন ফাংশন ইউজ না করে আলাদা একটা ফাংশন তৈরি করি এবং সেই ফাংশনে এর ভ্যালুটা প্রিন্ট করতে চাই বা দেখতে চাই, এটা কি আমি পারবো কি পারবো না? স্ট্যাটিকটা এখানে কিভাবে শো করে, মানে কিভাবে কাজ করতেছে এটা? স্ট্যাটিকটা কীভাবে কাজ করে? আচ্ছা, এই লাইনটা কেটে দিই। এই লাইনটা বাদ। আহ, আচ্ছা, এখানে অবজেক্ট ওরিয়েন্টের কনসেপ্ট হচ্ছে অ্যাভয়েড করলেও ঘুরে ফিরে চলে আসে। তাও হচ্ছে উম, আচ্ছা, আহ, আগের করে ফিরে যায় একদম, যেখানে হচ্ছে স্ট্যাটিক ছাড়া। ওকে, এটা কেটে দিই। সো এ পাচ্ছে না, কারণ একে স্ট্যাটিক হতে হবে। অথবা মানে মেন কনসেপ্টটা কি, এই এ যদি আমি অ্যাক্সেস করতে চাই, অবশ্যই আমাকে একটা অবজেক্ট বানাইতে হবে। অবজেক্টটা কার হবে? এই ক্লাসের। এখানে আমি কোথাও কোনো অবজেক্ট বানাই নাই। অবজেক্ট ছাড়া আমি ক্লাসের কোনো কম্পোনেন্ট ইউজ করতে পারবো না, কোনো ভেরিয়েবল ইউজ করতে পারবো না, কারণ সেটা ইনস্ট্যান্ট ভেরিয়েবল। আমার ক্লাসের যে ভেরিয়েবলগুলো, সেই ভেরিয়েবলগুলো হচ্ছে ইনস্ট্যান্ট ভেরিয়েবল। এই ইনস্ট্যান্ট ভেরিয়েবল যে ইন্ট এ ইকুয়াল সামথিং, এই ইনস্ট্যান্ট ভেরিয়েবলকে আমি কখনো অবজেক্ট তৈরি করা ছাড়া কল দিতে পারবো না। ইনস্ট্যান্ট ভেরিয়েবলকে যদি আমি অবজেক্ট তৈরি ছাড়া কল দিতে চাই, সেই ইনস্ট্যান্ট ভেরিয়েবলকে স্ট্যাটিক ভেরিয়েবলে কনভার্ট করতে হবে। মানে এই ভেরিয়েবলে, এই ক্লাসের যে ভেরিয়েবল, এটাকে বানাইতে হবে হচ্ছে আমার স্ট্যাটিক। এবং তাহলে হবে কি, এই ক্লাসের আন্ডারে যতগুলো ফাংশন থাকুক না কেন, সবাই এই ইন্ট এ কে ইউজ করতে পারবে অবজেক্ট তৈরি করা ছাড়া। এখন হচ্ছে আমি স্ট্যাটিক ইউজ করব না, সেই ক্ষেত্রে আমি কীভাবে এটাকে ইউজ করব? এটাই তো মেন কোশ্চেন এখন। ভাই এক কথায় স্ট্যাটিক হচ্ছে আপনার মূলত ওই ভ্যালুটা ফিক্স করে দেয় অলওয়েজ, ওইটার জন্য সবসময় ওইটাই ফিক্স থাকবে যে কোনো জায়গায় ইউজ করি কিনা, তাই তো? বাট না, ফিক্স থাকবে বললেও ভুল হবে। কথা হচ্ছে আমাকে ইউজ করার পারমিশন দিচ্ছে, একটা দিচ্ছে না। একটা হচ্ছে হ্যাঁ আমাকে ওইটা। অবজেক্ট তৈরি করতে হচ্ছে না, আমি অবজেক্ট ছাড়াই কাজ হ্যাঁ করতে অবজেক্ট পারবো। বাদে, অবজেক্ট বাদে কাজ করতে আর পারবে, এটা হ্যাঁ। হচ্ছে অবজেক্ট দিয়ে করতে হবে। যেমন এইখানে কথা হচ্ছে আমি তাহলে এ কি ইউজ করতে চাই, আমি একটা অবজেক্ট তৈরি করি। অবজেক্ট কীভাবে করবো? যে আমি একটা মেইনের অবজেক্ট তৈরি করবো। অবজেক্ট তৈরি করার রুলস কি বা সিস্টেমটা কি, মেন সিনটেক্স। প্রথমে হচ্ছে তার টাইপ, মানে ডেটা টাইপ। সো একটা অবজেক্ট তৈরি করবো, সো অবজেক্টের টাইপ কি হবে? তার ক্লাস নেম, ক্লাস নেমই হচ্ছে তার টাইপ। সো হ্যাঁ মেইন টাইপ। একটা অবজেক্টে তৈরি করবো, অবজেক্টের নাম হচ্ছে ও বিজে, একটা অবজেক্ট ভেরিয়েবল। ইকুয়াল, ক্লাস তৈরি করার সময় সিনট্যাক্স কি, নিউ, দেন হচ্ছে সেই ক্লাসের নেম দিতে হয়। সেই ক্লাসের নেম দিতে হয়। কোনো প্যারামিটার নিয়ে যদি সেই ক্লাসটা তৈরি হয়, সেটা এখানে কনস্ট্রাক্টর একটা কনসেপ্ট আসবে। কনস্ট্রাক্টর নেই আমাদের। সো কনস্ট্রাক্টর এখানে নেই যেহেতু, সো একটা ফাঁকা আর্গুমেন্ট নিয়ে এসে যাবে। একটা সে কী তৈরি করবে? একটা অবজেক্ট তৈরি করবে। মেইনে যাবে, মেইনে গিয়ে একটা অবজেক্ট তৈরি করবে। অবজেক্টের নাম কী হবে? ওবিজে। এবং এই অবজেক্ট, এটা হচ্ছে একটা ভেরিয়েবল, এবং এই ভেরিয়েবলের ডেটা টাইপ কি, মেইন। মানে এই ক্লাস টাইপের একটা অবজেক্ট তৈরি করছে সে। আর হচ্ছে অবজেক্ট তৈরি করার মানে ক্লাস কল করার অথবা অবজেক্ট তৈরি করার সিনটেক্স।
তাহলে এখানে একটা অবজেক্ট তৈরি হয়েছে ও বি জে। এখন আমি চাচ্ছি এটাকে প্রিন্ট করতে। ওকে, এখন যদি আমি অবজেক্ট ধরে কল দিই যে ও বি জে ডট, এই যে এখন এ চলে আসছে এ, আমি এ ভ্যালু প্রিন্ট করতে চাই, এই যে এ ভ্যালু চলে আসলো। জাস্ট এইখানে এতটাও ডিপে যাব না, জাস্ট বলতে চাচ্ছি এইখানে যখন এই ক্লাসের পর যে ভেরিয়েবলটা থাকবে সেটার সাথে শুধুমাত্র ইন্ট ডেটা টাইপ দেন একটা ভেরিয়েবল থাকলে এটাকে বলছি আমি ইনস্ট্যান্ট ভেরিয়েবল। যে ইনস্ট্যান্ট ভেরিয়েবল অবজেক্ট তৈরি করা ছাড়া ইউজ করা যায় না। যেমন এখানে দেখছি অবজেক্ট তৈরি করতে হচ্ছে, এবং এই ভেরিয়েবলটাকে যদি আমি অবজেক্ট তৈরি করা ছাড়া ইউজ করতে চাই, যে ডিরেক্ট লিখবো এ, প্রিন্ট এ, কোনো অপারেশন চালাবো এ দিয়ে, সেই ক্ষেত্রে আমার এই ভেরিয়েবলটাকে চেঞ্জ করে স্ট্যাটিক বানিয়ে দিতে হবে। শেষ। এখন আমরা স্ট্যাটিক বানালে এইখানে অবজেক্ট ডট এ দিলেও একটা ওয়ার্নিং দেখাচ্ছে। এই ওয়ার্নিং ম্যাটার না, জাস্ট আমি যদি এখানে এ দিয়ে দিই প্রিন্ট করবে, কারণ এই এর জন্য এখন আর অবজেক্ট লাগবে না। জাস্ট এখানে আপাতত মাথায় দুইটা সেট করে নিই এই ভাই ওইটা ক্লাসের অংশ তাই তো? হুম, যে আমি ক্লাসটা ছাড়া করবো, আমি এখন ক্লাসটা তো কিছুই পারি না। সো এই ক্লাস এই ভেরিয়েবলটা যদি আমি এখানে ডিক্লেয়ার করি ক্লাসের এখানে, ক্লাসের পর মেথডের আগে, সেই ক্ষেত্রে এই ভেরিয়েবলটার নাম হচ্ছে ইনস্ট্যান্ট ভেরিয়েবল। সামনে অনেক লাগবে, ইনস্ট্যান্ট ভেরিয়েবল। বাট এই ভেরিয়েবলটা আমি মেইনে বানানো ফাংশন ইউজ করতে পারছি না। যদি করতে চাই আমাকে ক্লাস বানিয়ে করতে হবে, মানে অবজেক্ট তৈরি করে করতে হবে, অথবা যদি করতে চাই এই ভেরিয়েবলটাকে আমাকে ইনস্ট্যান্ট থেকে কনভার্ট করে নিতে হবে, ইনস্ট্যান্ট থেকে স্ট্যাটিক ভেরিয়েবলে কনভার্ট করে নিতে হবে। যেহেতু আমরা ভেরিয়েবল শিখছি এতটুকু এনাফ এখন পর্যন্ত। আচ্ছা, ওকে, একবার স্ট্যাটিকে আমি ডিক্লেয়ার করলাম, পরে আবার যে নতুন অবজেক্ট তৈরি করে ওইটার আবার আরেকটা ভ্যালু দিলাম, তো ভ্যালু কি স্ট্যাটিকটাই থাকবে? স্ট্যাটিকটা কখন দিচ্ছে, যে এমন কোনো ভ্যালু যে ভ্যালু অবজেক্ট তৈরি করা ছাড়াই আমার তৈরি করতে পারবো। মানে আমার অবজেক্ট যদি তৈরি নাও করি তাও তৈরি হবে, এবং অবজেক্ট যদি তৈরি করিও তাও হবে। মানে না না, এই না অবজেক্ট তৈরি জিনিসটাকে আমি করে চেঞ্জ আমি করতে অন্য পারবো একটা না। ভ্যালু দিতেছি, হ্যাঁ অবজেক্ট তৈরি হবে, করে অন্য ভ্যালু দিতেছি, হ্যাঁ হবে। তখন অবজেক্ট, কোন ভ্যালু শো করবে? আচ্ছা এখানে স্ট্যাটিক দিলাম, স্ট্যাটিক ইন্ট, এখানে একটা অবজেক্ট তৈরি করব মেনের, মেন ওবিজে ইকুয়াল নিউ মেইন। এখন আমি কি চাচ্ছি, এখন অ্যাসাইন করব যে এ ইকুয়াল সামথিং। হ্যাঁ হ্যাঁ, মানে এখানে অন্য একটা ভ্যালু দিতেছে, এখন কোনটা ভ্যালু শো করবে? এর ভ্যালু কার, এইখানে যে এটা প্রিন্ট হয়েছে এ হচ্ছে কার, এর ভ্যালু 12। আর এখানে যদি আমি অবজেক্ট ডট দিই যে ও বি জে, আমি চাই এই যে অবজেক্টটা তৈরি হয়েছে না সেই অবজেক্টের এ প্রিন্ট করতে, তখন কি প্রিন্ট হবে, তখনও 12। কারণ কি, এই স্ট্যাটিকটা যতগুলো লাইন আছে না সবগুলো লাইনকে অ্যাক্সেস করছে, সবগুলো লাইন এই এ ভেরিয়েবল উপরে কাজ করছে। এটা এটা হয়ে গেছে গ্লোবাল, টোটাল কথা এটা হয়েছে গ্লোবাল স্কোপ, একে সবাই চিনে। এখানে একটা টেন ছিল, আমি একটা অবজেক্ট তৈরি করে নিয়ে আসছি ও বিজে, বাট পরবর্তী লাইনে দিয়েছি কি এ ইকুয়াল 12। এই এ ভেরিয়েবলের যে ভ্যালুটা বা ভেরিয়েবলটা তো এই অবজেক্টের মধ্যেও ছিল, বাট এর ভ্যালুটা হয়ে গেছে চেঞ্জ। সো এরকম যতগুলো আমি অবজেক্ট বানাবো, অবজেক্ট ওয়ান এটাকে জাস্ট কপি করি, মানে এটাই হচ্ছে এখানে সুবিধা, যে অবজেক্ট টু আমি যতগুলো বানাবো না কেন, এটা 10 হওয়ার কথা, 10 ও একটা অবজেক্ট, মানে একটা কন্টেইনার, ও একটা জিনিস, ও একটা কন্টেনার, ও আরেকটা জিনিস, একজন বামে একজন ডানে। ওর ভ্যালু ছিল 10, ওর ভ্যালু ছিল 11, মানে ওর ভ্যালু ছিল 10, ওর ভ্যালু ছিল 10, বাট আমি করে দিলাম কি না এর ভ্যালু 12, মানে দুজনের কন্টেনারের ভিতর যে এ ছিল এটা অটোমেটিক হচ্ছে 12 হয়ে গেছে। মানে কিছু কিছু ক্ষেত্রে এটা কাজ করে, যেমন এক্সাম্পল হচ্ছে একটা কোম্পানি গাড়ি তৈরি করবে, সে কোম্পানির ডিজাইন সব চেঞ্জ হইতে পারে, বাট কোম্পানির নাম এটা কি কখনো চেঞ্জ হবে? সব ক্ষেত্রে সেম। বাট যদি এমন হয় যে হ্যাঁ কোম্পানি তার নাম চেঞ্জ করছে, সেই ক্ষেত্রে কি সে সব গাড়িতে গিয়ে গিয়ে কাজ করবে? এটা তো করা পসিবল না, যে কার ওয়ান ডট নেম ইকুয়াল চেঞ্জ করে এখন এটা দাও, কার টু ডট নেম চেঞ্জ করে এখন এটা দাও। এমন একটা ভেরিয়েবল আমি ডিফাইন করব
যে ভেরিয়েবল আমি এক জায়গায় ঠিক করব, এক জায়গায় এডিট করব, যতগুলা কার্ড তৈরি হয়েছে সবার জন্য জিনিসটা সেট হয়ে যাবে। সেই ক্ষেত্রে আমরা স্ট্যাটিক ইউজ করি। যদি ক্লাসও করি বা আবার স্ট্যাটিক ইউজ করছি, তখন এই কাজটা করতে হয়। ঠিক আছে? হ্যাঁ ঠিক আছে, বুঝছি। ওকে, স্ট্যাটিক এ ইকুয়াল 10। ওকে, এখন আমরা একটা ক্লাস কি, এখানে ক্লাস হচ্ছে মেইন, একটা ফাংশন তৈরি করি, কাউন্টার, একটা ফাংশন। কাউন্টার ফাংশন কি করবে? কিছু একটা কাউন্ট করবে। এটা টাইপ কি? এটার টাইপ দিলাম হচ্ছে ভয়েড। ভয়েড টাইপের একটা কাউন্টার ফাংশন। ও করবে কি? ওর একটাই কাজ, এই যে এর ভ্যালু, এর ভ্যালু এটাকে হচ্ছে এক 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 করে বাড়াবে। যখনই আমি কি কল দিব, আমি যখনই কাউন্টারকে কল দিব, কাউন্টার করবে কি? এর ভ্যালু এক এক করে বাড়াবে। ওকে, এখানে আমি করব কি? কাউন্টারকে কল দিব। কাউন্টার, কাউন্টারকে কল দিলে এরর। ওকে, কারণ কি? এটা মেন ফাংশন, এটাও কি স্ট্যাটিক করা যাবে? স্ট্যাটিক। ওকে, স্ট্যাটিক এরর ফিক্স, কারণ এখানে অবজেক্ট তৈরি হয় নাই, এখানে একটা ইস্যু। কথা হচ্ছে এখন আমি তো স্ট্যাটিক করলাম, ওকে, স্ট্যাটিক না করেও করি, স্ট্যাটিক যেমন একটা আছে। সো যেহেতু দেখতে পাচ্ছি আমি স্ট্যাটিক না করলে আমি এই ফাংশনটাকে ইউজ করতে পারছি না, সেক্ষেত্রে আমাকে একটা অবজেক্ট তৈরি করে নিতে হবে। তাহলে কিসের অবজেক্ট? ওই যে মেইন, দেন মেইন প্রথম হচ্ছে ডেটা টাইপ, দেন হচ্ছে ওই অবজেক্টের নেম ইকুয়াল নিউ মেইন, এভাবে একটা মেইন তৈরি করে নিতে হবে। বাট আমি চাচ্ছি না। ওকে, এটা কি হচ্ছে স্ট্যাটিক দিয়ে দিই, এটা হচ্ছে স্ট্যাটিক অথবা স্ট্যাটিক। ওকে, স্ট্যাটিক। এই জিনিসটাকে যদি আমি একবার কল দিই কি হবে, আর দুইবার কল দিলে কি হবে? এটা হচ্ছে মেইন ফাংশন, আমি কাউন্টারকে কল দিচ্ছি, কাউন্টার করতেছে কি? এর ভ্যালু বাড়াচ্ছে। এর ভ্যালু কই? এর ভ্যালু হচ্ছে এইখানে, এইখানে এর ভ্যালু। বাট এটা তো গ্লোবাল স্কোপ হয়ে গেছে, এই মেইনের আন্ডারে যারা আছে সবাই ইউজ করতে পারবে। সো আমি এইখানে কল দিচ্ছি, এর ভ্যালু এখান থেকে অটোমেটিক এক এক করে দুই ইনক্রিমেন্ট হয়ে যাচ্ছে। এখানে তো এস আউট দিই নেই, এস আউট দিয়ে জাস্ট আমি এর ভ্যালু প্রিন্ট করতে চাই। এর ভ্যালু হচ্ছে প্রতিবার দুইটা কলের জন্য দুইবার প্রিন্ট হয়ে গেল। জাস্ট এইটা এখানে কনসেপ্ট, যে স্ট্যাটিক যে ভেরিয়েবল থাকবে, স্ট্যাটিক ভেরিয়েবল গ্লোবাল, মানে সবার জন্য ইউজ করা যাবে। আমি মেইন থেকে তাকে কল দিতে পারবো উইদাউট ক্রিয়েটিং এনি অবজেক্ট। কোনো ফাংশন আমি তৈরি করছি, সেই ফাংশনকে আমি মেইন থেকে ইউজ করতে পারবো, বাট সেখানে স্ট্যাটিক ইউজ করতে হবে। ভেরিয়েবলের ক্ষেত্রেও স্ট্যাটিক ইউজ করতে হবে। যদি কোনো মেথড তৈরি করি বা ইউজ করতে চাই, সেই মেথডের ক্ষেত্রে আমাকে স্ট্যাটিক ইউজ করতে হবে। যদি না আমি এখানে কোনো একটা অবজেক্ট তৈরি করি, যেহেতু আমি এখানে অবজেক্ট তৈরি করি নাই, সো মেইন থেকে আমাকে স্ট্যাটিক, মানে অবশ্যই কাউন্টার ইউজ করতে গেলে, ফাংশনটাকে ইউজ করতে গেলে বা মেথডটাকে ইউজ করতে গেলে সেটাকে স্ট্যাটিক ইউজ করতে হবে বা স্ট্যাটিক আনতে হবে। আরেকটা জিনিস এখানে কাজে লাগবে, মানে মানে স্ট্যাটিকটা মেনলি কোথায় ইউজ হয়? যেমন আমি চাচ্ছি আমার প্রোগ্রাম যখন থেকে রান হবে তখন থেকে আমি কোনো একটা কিছু কাউন্ট করব। লাইক কাউন্টটা এমন হবে যে প্রোগ্রাম যেদিন থেকে রান হয়েছে সেদিন থেকে আমি চাই কতগুলা এন্ট্রি দেওয়া হয়েছে। হ্যাঁ, এটা সহজেই ডাটাবেস থেকে বের করা যায়, বাট আমি ডাটাবেস করছি না। আমি চাচ্ছি যে না, যে কোনো একটা অপারেশন, যে ডিলেট, এই জিনিসটা কতবার করা হয়েছে এই জিনিসটা আমি জানতে চাই। এটা তো হইতেই পারে, তো আমি চিন্তা করতেও পারি যে এই জিনিসটা আমার মাথায় আসতে পারে, হ্যাঁ ডিলেট কতবার হয়েছে এই জিনিসটা আমার জানা দরকার। সেই ক্ষেত্রে আমি এরকম একটা কাউন্টার তৈরি করব, যে এটা হচ্ছে ডিলেট, এটা হচ্ছে ডিলেট, প্রথমে শুরু হয়েছে 0 থেকে। এখন এটা হচ্ছে একটা ডিলেট ফাংশন, এটা হচ্ছে একটা ডিলেট ফাংশন। এটা কখন করব? যখন আমি কোনো জিনিস ডিলেট করব, আমি একবার করে এটাকে কল দিব, তাহলে হবে কি? এই ডিলেটটা হচ্ছে এক এক করে বাড়বে। এটা জাস্ট আমার মেন কনসেপ্ট। তাহলে আমি করলাম কি, একটা অবজেক্ট তৈরি করলাম ডিলেটের, ডিলেট একটা অবজেক্ট তৈরি করবো হচ্ছে d1 ইকুয়াল নিউ ডিলেট। এটা হচ্ছে একটা অবজেক্ট তৈরি করার
সিনটেক্স, মেনলি একটা সিনটেক্স। একটা ডিলেটের একটা অবজেক্ট তৈরি করতে চাই, এটা তো মেইন, ডিলেটের করবো কেন, এটা হচ্ছে মেইনের করবো। মেইনের একটা অবজেক্ট তৈরি করব, সেটা হচ্ছে M1। একটা অবজেক্ট তৈরি হইলো, মানে আমি ধরতেছি এখানে একটা অবজেক্ট তৈরি করা মানে এটাকে আমি এখন ডিলিট করতে চাই, বা ডিলিটের একটা অপারেশন এখানে আছে, আমি ডিলিট করব। M2 এটা হচ্ছে আরেকটা অবজেক্ট তৈরি হইলো, বাট আমি চাচ্ছি, হ্যাঁ দুইটা মাত্র তৈরি করছি, বাট আমি M1 M2 দুইটাকে কোনো না কোনোভাবে ডিলিট অপারেশন করে ফেলছি, ডিলিট অপারেশন। সো এখানে অপারেশন হবে কি, মানে কোড আরও ছিল, ডিলিট অপারেশন হবে। সেই ক্ষেত্রে ডিলিটের যে ফাংশনটা, সেই ফাংশনটার ভিতরে আমি করবো কি, ডিলিটটাকে কল দেবো, জাস্ট ডিলিট কল। এক একবার ডিলিট হয়ে গেছে, আবার আমি একটা ডিলিট অপারেশন চালাবো, চালানোর পর ওটা লাস্টে হচ্ছে জাস্ট ডিলিটে কল দিয়ে দিব। এই দুটো ডিলিট যে আমি কল দিলাম, তাহলে হলো কি, এই ক্লাসের ভিতরে যতই কাজ করা হোক না কেন, যতবার ডিলিটকে কল দেওয়া হয়েছে, এক এক করে ডিলিটের ভ্যালুটা বাড়তে থাকবে, এক এক করে ডিলিটের ভ্যালু বাড়বে। এবং যদি এটাকে আমি মানে এস আউট করতে চাই, ডিলিটের যে ভ্যালু সেটা দেখব। সো যতবার ডিলিট করা হবে তত নাম্বার এখানে প্রিন্ট হবে। সো কোনো অবজেক্ট তৈরি করার কোনো ঝামেলা নাই। আমি একটা অপারেশন চালাচ্ছি, ডিলিট বা ক্রিয়েট বা সেভ বা আপডেট, এডিট, সেটার ক্ষেত্রে তো অবজেক্ট তৈরি করতে হবে না, জাস্ট এটা একটা অপারেশন চালাবো, আমি কাউন্ট করব। সেক্ষেত্রে এই যে স্ট্যাটিক, এবং স্ট্যাটিকের এই জিনিসটা কাজে লাগে, যে আমি অবজেক্ট তৈরি করি বা না করি, এই জিনিসটা কাজের, ফুল ক্লাস এই জিনিসটাকে ইউজ করতে পারে। এবং এটা হচ্ছে একটা রিয়েল লাইফ এক্সাম্পল, যে এই স্ট্যাটিক আমি ইউজ না করলেও তো হবে, যদি আমি এখানে ইউজ করি, যে মেইন মানে অবজেক্ট তৈরি করি, স্ট্যাটিকের তো আমার কোনো দরকারই নাই। বাট দরকার কখন, যখন এটা আমি ফুল ফাংশন ইউজ করতে চাই। ফুল ফাংশন ইউজ করবো, আমাকে কোনো অবজেক্ট তৈরি করতে হবে না, আমি জাস্ট কোনো কিছুর কাউন্ট ডাউন করতেছি, কোনো কিছু ইনক্রিমেন্ট করছি, কতবার জিনিসটা চেঞ্জ করা হলো সেই জিনিসটা জানতে চাচ্ছি, তখন আমি স্ট্যাটিক ইউজ করবো এখানে। কেউ মনে হয় হ্যান্ড রেজ করেছিলেন। ঠিক আছে, আসি আমি লাইনে। জি জি, শোনা যায় ভাই। ওকে, ওকে, ওকে। দেন এই তো, এটা এটা কার কনসেপ্ট গেল, এটা গেল হচ্ছে ভেরিয়েবল। মানে ভেরিয়েবলের উপরে বেশি দেখাচ্ছি, কারণ মানে এই জিনিসগুলো টুকটাক জেনে রাখা দরকার। কোন টাইপের ভেরিয়েবল আমি ইউজ করছি, ভেরিয়েবল আমি ডিক্লেয়ার করে বসে আছি, বাট কোথাও কাজ করছে না, কেন কাজ করছে না, মাথা নষ্ট। এই জিনিসগুলো একটু জেনে রাখতে হবে, যে হ্যাঁ এই কারণে কাজ করছে না, জিনিসটাকে আমার এটা করতে হবে। কারণ ইফ, ফর, ডু হোয়াইল, ইফ এলস, সুইচ, এটা সহজ, এটা হচ্ছে 10-15 মিনিটই হয়ে যাবে। বাট এই জিনিসগুলো হচ্ছে একটু মানে কোর কনসেপ্ট, তো জেনে রাখাটা বেটার। আর এই যে এখানে যদি আমি ইনিশিয়ালাইজ না করে দিই তাও হবে, বাট প্রবলেমটা মেন কোথায় হবে, যখন এই জিনিসটা আমি ইনিশিয়ালাইজ ছাড়া প্রিন্ট করতে চাবো, তখন ওইখানে আমাকে একটা ইরর শো করবে। এই তো, এটা হচ্ছে ইনিশিয়ালাইজ, মানে ডিফাইন করা। দেন যদি এটার মধ্যে আমি ভ্যালু রাখতে চাই, সে ভ্যালুটাকে বলে ইনিশিয়ালাইজ করা। দেন এটা প্রিভিয়াস ক্লাসে দেখানো হয়েছিল, যদি কোনো ইন্টিজারের ভ্যালু জাস্ট ডিফাইন করি, ডিফাইন করার পর জাস্ট আমি প্রিন্ট করতে যাচ্ছি, হ্যাঁ ডিফল্ট ভ্যালু হিসাবে ইন্টিজার ফ্লোট ডাবলের মধ্যে 0 বসে যাবে, বাট আমি প্রিন্ট করতে চাইলে আমাকে 0 দেখাবে না, আমাকে ইরর দেখাবে। বুলিয়ান, বুলিয়ানের মধ্যে যদি আমি জাস্ট ডিক্লেয়ার করলাম যে একটা ভ্যালু আছে হচ্ছে বুলিয়ানের, সেটা কি টি, ডিফল্ট টি মানে ফলস, ডিফল্ট বাই ডিফল্ট টি হচ্ছে ফলস, বাট ডিফল্টকে যদি আমি এই টিটাকে যদি আমি প্রিন্ট করতে চাই, আমাকে ইরর শো করবে। স্ট্রিংয়ের ক্ষেত্রে ডিফল্ট হচ্ছে নাল, আমি এটাকে প্রিন্ট করতে চাইলে আমাকে ইরর শো করবে। সো ডাটা জাস্ট ডিফাইন করলে হবে না, গার্বেজ ভ্যালু তো দেখাবেই না, উল্টো আমাদের ইরর শো করবে। আর আমি চাইলে কিন্তু মাল্টিপল ডেটা একসাথে ডিক্লেয়ার করতে পারি, ডিলেট এ, বি, এন, ওকে, সবগুলো হচ্ছে ডিফাইন করলাম। আর ভ্যালু যদি একসাথে অ্যাসাইন করতে চাই, যে ইন্ট এ, A1
ইকুয়াল 1, দেন ওয়াই ইউ ইকুয়াল 2। এইভাবে হচ্ছে একটা একটা করে আমি করতে পারবো। সেই ক্ষেত্রে A1 ইউ সবগুলো কী টাইপের হবে? ইন্টিজার টাইপের হবে। আবার যদি এমন হয় যে এ ইউ দেন হচ্ছে আর সবগুলার মান 2, তখন কি কাজ করবে? নট ওয়ার্কিং। করতে হবে কি? এ ইকুয়াল টু, ইউ ইকুয়াল টু, আর ইকুয়াল টু। সো এই যে ইন্ট লেখার পর যতগুলো ভ্যালু আমি ডিফাইন করবো অথবা ইনিশিয়ালাইজ করবো সবগুলো হয়ে যাবে সেম টাইপের, সবগুলো সেম টাইপের। সো A1 ইউ আর সবগুলো হচ্ছে ইন্টিজার হয়ে গেছে। আর আমাদের কিছু কনস্ট্যান্ট ভ্যালু থাকে না, যেমন সিতে ছিল কনস্ট। সো এখানে ওইরকম কনস্ট্যান্টের মধ্যে হচ্ছে ফাইনাল। সো ফাইনাল হচ্ছে আমরা ফাইনালটা মেনলি কোথায় ইউজ করি? মানে মানে ছোটোখাটো প্রোগ্রামের ক্ষেত্রে ম্যাক্স সাইজ, কোনো কিছু যে ম্যাক্স সাইজ যদি আমি ডিফাইন করতে চাই সেই ক্ষেত্রে আমি এখানে ফাইনাল ইউজ করি যে এটার ম্যাক্স সাইজ হতে হবে 7, ফুল ফাংশন জুড়ে এটার ম্যাক্স সাইজ হবে 7। সো ফাইনাল এটা কোন টাইপের? এটা হচ্ছে ইন টাইপের ম্যাক্স সাইজ ইকুয়াল 7। আমি চাইলেও এই ম্যাক্সের সাইজটাকে চেঞ্জ করতে পারবো না। যেমন আমি চাচ্ছি যে ম্যাক্স সাইজ 7 এবং এটাকে হচ্ছে আমি এখানে নিয়ে আসি, এই মেইনের ভিতরে নিয়ে আসি, এবং চাচ্ছি যে ম্যাক্স সাইজ যেটা আছে এখন এটার ভ্যালু দিব হচ্ছে আমি 6। পসিবল না, কারণ এটা হচ্ছে ফাইনাল ভ্যালু, এটা কনস্ট্যান্ট, এটার ভ্যালু এই ফাংশনের কোথাও চেঞ্জ হবে না, চলাকালীন অথবা আগে, কখনোই না। এটাকে চেঞ্জ করে দিই, এখন কাজ করবে, এখন নো এরর, কারণ এটা কনস্ট্যান্ট না। জাস্ট কনস্ট্যান্ট করার জন্য এটাকে জাস্ট ফাইনাল ইউজ করতে হবে। এই তো। আর এই ছিল মোটামুটি ভেরিয়েবল পর্যন্ত রাখলেই হবে। দেন যে লোকাল ভেরিয়েবল, গ্লোবাল ভেরিয়েবল, এগুলো তো মোটামুটি জানা যে আমি একটা ফাংশনের ভিতরে যেটাকে যদি করি এটা হচ্ছে আমি লোকাল ধরছি, বা এই যে আমি যে উপরে যদি স্ট্যাটিক ইউজ করে করি তাহলে সেটাকে আমি গ্লোবাল বলতে পারি, যেটা ক্লাসের ভিতরে সবাই ইউজ করতে পারবে। আর ভেরিয়েবলের যে টাইপগুলো আছে, আমরা ক্যামেল কেস ইউজ করতে পারবো। দেন এটার সামনে যে ভেরিয়েবল যদি আমি এখানে ডিফাইন করতে চাই, ফাইনাল রান সব বাদ, এই ম্যাক্সের সামনে যদি 7 ইউজ করি কাজ হবে না। ম্যাক্সের সামনে যদি কোনো সিম্বল ইউজ করি ভেরিয়েবল ডিফাইন হবে না। ম্যাক্সের সামনে যে কোনো কিছু 1 2 সিম্বল সামথিং কিছু ডিফাইন করলে কাজ হবে না, বাট মাঝখানে আমি ইউজ করতে পারি, ভিতরে আমি ইউজ করতে পারি। ভিতরে ইউজ করলে নো ইস্যু, ভিতরে সিম্বল ইউজ করলে ইস্যু। ভিতরে যদি আমি আবার ডলার ইউজ করি নো ইস্যু, আন্ডার স্কোর ইউজ করি নো ইস্যু, ডলার আন্ডার স্কোর এগুলো ছাড়াও যদি বাকিগুলো ইউজ করি যে কোনোটা @ ইস্যু। সো এগুলো হচ্ছে একদম বেসিক, যে আমি যখন ভেরিয়েবল ডিফাইন করব তখন কোন কোন ক্যারেক্টার আমি নিতে পারি বা সিম্বল নিতে পারি আর কোনগুলো নিতে পারি না। আর অবশ্যই এই যে এখানকার যে কিওয়ার্ডগুলো বেশিরভাগ হচ্ছে যে কমলা কালার দিয়ে দেওয়া, পাবলিক, স্ট্যাটিক, ভয়েড। আমি চাচ্ছি স্ট্যাটিক নামে কোনো একটা ভেরিয়েবল ডিফাইন করব। ওকে, পসিবল না, কারণ স্ট্যাটিক বলতে কি বুঝবে? ইন স্ট্যাটিক নাকি স্ট্যাটিক ইন্ট? ও তো চিন্তা করতেছে হ্যাঁ এটা তো স্ট্যাটিক ইন্ট, বাট ইন্টের পর স্ট্যাটিক তো যাবে না, কারণ স্ট্যাটিকের তো একটা কিওয়ার্ড। সো এই যে জাস্ট এস দিয়ে দিই, ওকে, হচ্ছে এটাকে নিচ্ছে কারণ এটা স্ট্যাটিক বা কিওয়ার্ডের সাথে ম্যাচ না। একটু কিছু হলেও চেঞ্জ করতে হবে, লাইক এই যে এসটাকে দিয়ে দিলাম, সরাই দিলাম, এই এসটাকে হচ্ছে ক্যাপিটাল করে দিই, নিবে, কারণ স্ট্যাটিক আর স্ট্যাটিক সেম না, এটা স্মল এটা ক্যাপিটাল। আচ্ছা, যদি অন্য কোনো মেথডের ভিতরে কোনো ভ্যারিয়েবল লিখলে ওটা কি লোকাল হবে না গ্লোবাল হবে, মেইন মেথড বাদে? মেথডের মধ্যে করলে, কোনো ব্লকের মধ্যে করলে, মানে এই যে এটা হচ্ছে একটা ব্লক, হ্যাঁ, এটার মধ্যে যদি করি। এটার মধ্যে করলে এটার জন্য হবে সেটা গ্লোবাল, বাট এই ফুল ফাংশনের জন্য হবে, ফুল কোডের জন্য হবে সেটা লোকাল। বাট আমি যদি এইখানে করি আমার ফুল ফাংশন বা ফুল কোড কিন্তু এতটুকু ব্লকের মধ্যে আছে, এর বাইরে কিন্তু নাই। সো যদি আমি এইখানে করি সেটা সবার জন্য হবে গ্লোবাল, এই মেথডে এই ক্লাসের জন্য হবে সেটা গ্লোবাল, মানে এটা হচ্ছে একদম সার্বজনীন গ্লোবাল বলা যাবে। বাট যদি এই মেথডের মধ্যে করি সেটা শুধুমাত্র মেথডের জন্য গ্লোবাল, বাট এই ক্লাস বা এই ফুল ফাংশনের জন্য, ফুল ক্লাসের জন্য এটা গ্লোবাল না, এটা লোকাল।
বোঝা গেল? বুঝছি। ওকে, ওদের কিছু এক্সেপশন আমরা পাবো, সেটা কিন্তু যে অলরেডি বলা হয়েছে, যে ভেরিয়েবল ডিফাইন করি, জাস্ট ডিফাইন করছি, ইনিশিয়ালাইজ করা হয় নাই, সেক্ষেত্রে আমাকে নাল পয়েন্টার এক্সেপশন শো করতে পারে। অ্যারের ক্ষেত্রে অ্যারে হচ্ছে সাইজ, যদি যে সাইজ তার থেকে বড় সাইজের জিনিস রাখতে চাই, সেক্ষেত্রে একটা এরর দেখাতে পারে। অ্যারে ইন্ডেক্স আউট অফ বাউন্ড, আমার আছে 3 সাইজের অ্যারে, বাট আমি প্রিন্ট করতে যাচ্ছি 4 নাম্বার বা 5 নাম্বার, বা সেখানে ইনসার্ট করতে যাচ্ছি, দুই ক্ষেত্রে একই রকম এরর এখানে আমার শো করবে। আর এই তো মোটামুটি, যদি ভেরিয়েবলের কথা চিন্তা করি, ভেরিয়েবলে এই ছিল। আর পরের টপিক কি ছিল? কন্ট্রোল ফ্লো, মানে ইফিলস। ইফিলসে আর ভেরিয়েবলে আরেক কিছু দেখানো যায়, বাট সেটা যদি আমাদের অবজেক্ট ওরিয়েন্টেড কনসেপ্টে যাই, তখন হচ্ছে কিছুটা বেটার হয় জিনিসটা শেখার জন্য। বাট আমরা যখন অবজেক্ট ওরিয়েন্টেড ওখানে যাব, তখন হচ্ছে আমরা শিখবো হচ্ছে ভেরিয়েবলের আরও টুকটাক যে জিনিসগুলো আছে। আর যদি ইফ কন্ডিশনে ডিরেক্ট চলে আসি, যখন আমরা ইফ কন্ডিশনে কাজ করব, জাস্ট ইফ কন্ডিশনের সিনটেক্স পুরোটা কিছু এর মতো, আহামরি কিচ্ছু নাই, যে ইফ কন্ডিশন স্টেটমেন্ট শেষ। এটা হচ্ছে ইফ কন্ডিশন। এলস কি? ইফের শেষে জাস্ট এলস, এলসের কোনো কন্ডিশন নাই, এই যে তার স্টেটমেন্ট শেষ। বাট ইফ এলস ছিল, সেই ক্ষেত্রে কি ইউজ করব? এলস ইফ, এলস ইফের মধ্যে কন্ডিশন যাবে, সো এই যে এলস ইফের এখানে জাস্ট কন্ডিশন দেব। সিনটেক্স পুরাটুকি সি এর মতো, যে ইফ যদি না হয় এলস ইফ, না হয় এলস, এখানে কন্ডিশন এখানে কন্ডিশন, বাট এলসের ক্ষেত্রে কোনো কন্ডিশন নাই, উপরে যদি সত্য না হয় সেক্ষেত্রে এলস প্রিন্ট করবে। নর্মাল, একদম ইজি। এটা হয়তো বা মোটামুটি সবাই পারে, এটা আর আগালাম না, কারণ এটা সি, সি প্লাস প্লাস, জাভা স্ক্রিপ্ট আর জাভা সবই সেম। ইফ, ইলস ইলস তিনটা এখানে আছে। আর যে লুপ, দুটি লুপ, লুপ আচ্ছা, দুটি, এলস ইফ এর মধ্যে এলস যদি না দিই, শুধু ইফ আর এলস ইফ দিয়ে কাজ করবে? এলসের মধ্যে, মানে এলস দিলাম না, শুধু হ্যাঁ, ইফ আর এলস হুম ইফ। হুম, যদি কোনো কন্ডিশন এখানে ট্রু না হয়, কিছুই প্রিন্ট করবে না, কোনো আচ্ছা, ঠিক অপারেশনই আছে। করবে না। যদি বাট ইলস ইফ, ইলস ইফ একটাও কাজ করে নাই, সেই ক্ষেত্রে ইলস যে প্রিন্ট করবে এবং বলবে কোনো ওটা কাজ করে নাই। ইলসটা হচ্ছে জাস্ট ট্রাই ক্যাচের মতো, যে একটা ইরোর, যদি রান করবো, যদি ধরা না পড়ে ঠিক আছে, ধরা পড়ে তখন এসে ক্যাচ করবে, যে ধরবে যে হ্যাঁ একটা ইরোর আছে। সো যদি সামহাও কোনো ইফের মধ্যে না পড়ে, তখন আমার অবশ্যই সেটা আমরা ইলস ইউজ করি, যে না কোনো ইফের মধ্যে পড়ে না, সেটা ইলস কেসে পড়ছে। ফর লুপ, ফর লুপের ক্ষেত্রে একদম সি, জাভা, সি প্লাস প্লাস, জাভা স্ক্রিপ্ট সবার সিনটেক্স সেম। যে প্রথম হচ্ছে ইনিশিয়ালাইজ করতে হয়, আমি কোন নাম্বার বা কত থেকে শুরু করব, যেহেতু এখানে আই ডিফাইন করা হয়নি, জাস্ট আমি ইন্ট দিয়ে দিলাম, যে ইন্টিজার আই, ভেরিয়েবল ইন্টিজার টাইপের, শুরু হবে 0 থেকে, সেমিক্লোন। কন্ডিশন কি? আই কত পর্যন্ত চলবে, এবং ইনক্রিমেন্ট ও ডিক্রিমেন্ট, আর ভ্যালু কি বাড়বে নাকি কমবে, যেহেতু লুপ চালাচ্ছি, আর ভ্যালু এক এক করে বাড়বে। এবং এটা হচ্ছে তার বডি, এখানে তার স্টেটমেন্ট থাকবে একদম সি, ফুল সি। দেন জাস্ট এজ আউট দিয়ে আমি হচ্ছে জিনিসটাকে প্রিন্ট করব। এটাও ইজি ফর লুপের ক্ষেত্রে। হোয়াইল লুপ, ক্ষেত্রে কি, যে এইখানে আমি ইনিশিয়ালাইজ করে দিয়েছিলাম ভিতরে, ফরের ভিতরে ইনিশিয়ালাইজ করলেও হয়, বাইরে করলেও হয়, বাট হোয়াইলের ক্ষেত্রে আমাকে কন্ডিশনটা একটু ভুল আছে মনে হয়। গ্রেটার ইকুয়াল ওইটা উল্টা পাশে হবে। যতক্ষণ পর্যন্ত ছোট হবে ততক্ষণ পর্যন্ত প্রিন্ট হতে থাকবে, আহ, যখন বড় হয়ে যাবে তখন ফলস হবে। এটাকেই যদি আমি এই পাশে দিতাম, তাহলে কি প্রবলেম হইতো? প্রথমবারই ইনফিনিটি ফলস, পর্যন্ত। হইতো না? হুম হুম। তাহলে ইনফিনিটি কীভাবে যাবে? মানে ওই যে জিরো, ইকুয়াল জিরো বা চেঞ্জ করে দিলে আবার থাকছে। ইন্ট আই ইকুয়াল 0, বাট আমি বলতেছি কি 0 কি 12 থেকে বড়?
ফার্স্ট টাইম ফার্স্ট ফার্স্ট টাইম টাইম ফলস ফলস, হয়ে যাবে এটা। ফার্স্ট টাইম ফলস। হুম। বাট এটা ইনফিনিটি লুপ কখন হবে? যখন আয়ের ভ্যালুটা হবে 12 এবং কন্ডিশন চেক দিচ্ছি, এটা যদি 10-এর থেকে বড় হয়, এক একটা কন্ডিশন যে শুরুই হয়েছে 12 থেকে এবং আমি কন্ডিশন দিচ্ছি যদি 10-এর থেকে বড় হয় তাহলে প্রিন্ট করো। ও তো 12, 13, 14, 15, 16 করে আগাতেই থাকবে এবং এক এক করে বাড়তেই থাকবে, কারণ যেখান থেকে শুরু হয়েছে সেটাই আমার এই 10-এর থেকে বড়। সো এটা কখনো থামবে না। এটা একটা ওয়ে হয় যে ইনফিনিটি লুপের মধ্যে সেটা পড়ে যাবে, সেটা চলতেই থাকবে। আবার যদি এমন হয় এটা উল্টা কেস, জাস্ট এখানে মাইনাস মাইনাস এবং কন্ডিশনটা জাস্ট চেঞ্জ। মানে এই ক্ষেত্রে এটা হচ্ছে আবার ফর লুপের ক্ষেত্রে খেয়াল রাখতে হয় যে আমার কন্ডিশনটা যদি ভুল হয়, যে আমি আহ, যেখান থেকে শুরু করলাম কন্ডিশন দিলাম তার থেকে ছোট, যে অল টাইম সেটাই সত্য হয়, সেক্ষেত্রে সেটা ইনফিনিটি লুপের মধ্যে চলে যাবে। আর যদি এখানে ডো হোয়াইল বা হোয়াইলের কথায় আসি, হোয়াইলের যে কন্ডিশনটা দিব সেটা আগে ডিফাইন করতে হবে। আগে ডিফাইন করি ইন্ট কাউন্ট, ইন কাউন্ট ইকুয়াল টু, এবং হোয়াইল এটা চলবে কতক্ষণ পর্যন্ত, যতক্ষণ পর্যন্ত কাউন্টের ভ্যালু 5-এর থেকে ছোট না হয়। এটা একটা কন্ডিশন দিলাম, 5-এর থেকে যতক্ষণ পর্যন্ত ছোট না হবে, মানে ছোট হবে ততক্ষণ পর্যন্ত চলবে, বড় যদি হয়ে যায় তাহলে চলবে না। এখানে জাস্ট কিছু একটা প্রিন্ট করবে। এই ইনিশিয়ালাইজেশন যদি আমি এখানে করতাম যে ওকে আমি এই লাইনটা স্কিপ, আমি কাউন্ট, ওকে কাউন্ট তুমি হচ্ছে এই টাইপের ভ্যালু, ইন্টিজার টাইপের ভ্যালু, বাট কথা হচ্ছে কাউন্টে ভ্যালুটা আসলে কত সেটা তো ও জানে না। কাউন্টে ভ্যালু বলতেছে 5-এর কম হইলে তুমি প্রিন্ট করো, বাট কাউন্টে ভ্যালুটা কত সেটা তো জানা নাই। এর জন্য হোয়াইলের ক্ষেত্রে করতে হয় কি, আগে সেটাকে ডিফাইন করে নিতে হয়। হোয়াইল হবে কি, এগুলো যদি কেটে দিই, হোয়াইল প্রথমবারে চেক দিবে যে আচ্ছা এটা কি 2-এর থেকে ছোট নাকি বড়। আগে চেক দিবে 5-এর থেকে ছোট নাকি বড়, দেন জিনিসটাকে প্রিন্ট করবে। এই যেখানে প্রিন্ট করলো 2, এই যে ইনফিনিটি টাইম চলতে আছে, এই যে ইনফিনিটি লুপে চলে গেছে, আমার আউটপুট 2 আসতেই আছে। কেন? আমার এখানে কোনো ইনক্রিমেন্ট ডিক্রিমেন্ট নাই। আমি ভুলতেছি না যে কাউন্ট এরপর এই অপারেশনটা, এই যে আউটপুট কাউন্ট প্রিন্ট করছে এটার পর এক বাড়াতে হবে নাকি কমাতে হবে। এটা অলরেডি কাউন্টের মান 2 ছিল, 2ই আছে। 2 মানে কি, অল টাইম এটা সত্য। 2 ইজ গ্রেটার দেন, ইজ লেস দেন 5 সত্য। আবার লুপ লেস দেন 5 সত্য, প্রতিবারে সত্য হচ্ছে। সো হোয়াইলের ক্ষেত্রে আমাকে ইনক্রিমেন্ট ডিক্রিমেন্ট ইউজ করতে হবে, বাট সেটা হচ্ছে আমার যে হোয়াইলের স্টেটমেন্ট সেটা সবার লাস্ট ইউজ করব, যে অপারেশন করা শেষ, কাজ করা শেষ, দেন করবো কি আমি চাচ্ছি কাউন্টের ভ্যালু এক এক করে বাড়াতে, এক এক করে বাড়াবো কাউন্টের ভ্যালু। ওকে, এখন যদি এটাকে রান করি, 2 3 4, প্রথমবার চেক করছে 2 সত্য, পরেরবার 3 সত্য, তারপর 4 সত্য, যখন 5 হয়েছে যে কাউন্টের পর একটা বাড়লো, ভ্যালু 4 থেকে 5 হয়ে গেল, তখন 5 অবশ্যই 5-এর থেকে ছোট না, ফলস। এটা হচ্ছে হোয়াইলের স্টেটমেন্ট, যে ইনিশিয়ালাইজেশন করতে হবে আগে। হোয়াইলের ভিতরে আমি ভিতরে ইউজ করবো কি যার কন্ডিশন, এবং হোয়াইল স্টেটমেন্টের ভিতরে আমি ইউজ করবো তার ইনক্রিমেন্ট ও ডিক্রিমেন্ট। এই জিনিসটাই কপি করব, এটা ইউজ করবো হচ্ছে ডো হোয়াইলের জন্য। সো করবে কি, ও কোন একটা কাজ করবে, এটা কেটে দিই, ডো করো, এই স্টেটমেন্টটা করো, হোয়াইল যতক্ষণ পর্যন্ত এটা না হয়, এবং হোয়াইলের শেষে অবশ্যই সেমিকোলন ইউজ করতে হবে। এটা জাস্ট একটু এক্সেপশন, অবশ্যই মনে রাখতে হবে। যদি আমি হোয়াইল ইউজ করি, হোয়াইলের একটা বডি আছে, মানে এই সেকেন্ড ব্র্যাকেট বা প্যারেন্থিসিস আছে, এটার শেষে কোনো সেমিকোলন বা কিছু ইউজ করতে হবে না। বাট এখানে আমি ডো হোয়াইলের কন্ডিশন ইউজ করছি। তো প্রথমে আমাকে বলতে হবে আগে তুমি করো, আগে করবে, দেন কন্ডিশন চেক দিবে। সো এটা যদি আমি প্রিন্ট করি, এই যে প্রথমটা হচ্ছে 2 3 4 5, এটা বাদ দিয়ে দিই। এটা হওয়ার কারণ কি, এইখানে কাউন্ট করতে করতে, কাউন্ট করতে করতে এইখানে ভ্যালু কত হয়েছে, এইখানে ভ্যালু হচ্ছে আমার, প্রথমে এখানে আসলো কাউন্ট 2, এখানে 2 প্রিন্ট হইলো। এখানে যদি আমি একটু ডিবাগিং করতে চাই, আজকের টপিকটা ছিল ডিবাগ করা, সেক্ষেত্রে আমি যদি ডিবাগিং করতে চাই, আমি চাচ্ছি এখানে এসে ডিবাগিং আমি অন করব। ডিবাগিংয়ের কাজটা কি, এখানে আসি, ডিবাগার অন করলাম, এখানে কাউন্টের ভ্যালু দেখাচ্ছে কত, এই যে কাউন্টের ভ্যালু দেখাচ্ছে 2,
আমি একটা সামনে যাই, এইখানে আসলো, এইখানেও কাউন্টের ভ্যালু 2, আরেকটা সামনে যাই, আবার হোয়াইল দিয়ে চলে গেল, বাট এইখানে 2 ছিল। এই আমরা যে সিতে কি করেছিলাম, যে যে লাইনে আই প্লাস প্লাস সেই লাইন পর্যন্ত ভ্যালু 2, বাট এই লাইনটা ক্রস করে যখন অন্য জায়গায় আসবে সেইখান থেকে আপডেটেড ভ্যালুটা ইউজ হবে। সো এখানে কাউন্টের ভ্যালু এইখানে 2, বাট এইখানে 2 থেকে এক ইনক্রিমেন্টের পরবর্তী যখন লাইন আসছে আয়ের ভ্যালু কাউন্টের ভ্যালু 3। এই যে এখানে এটা হচ্ছে স্টেপ ওভার, মানে এক ঘর করে সে সামনে যাবে, মানে একটা একটা করে স্টেপ সে প্রোগ্রামে রান হচ্ছে। এখানে কন্ডিশন চেক দিচ্ছে এটা ট্রু অর ফলস। ওকে, সামনে যাই, ট্রু হয়েছে বিধে ভিতরে আসছে, সেই জিনিসটা প্রিন্ট করলো, এই যে কাউন্টে এটা প্রিন্ট করলো। ওকে, প্রিন্ট করা শেষ। দেন পরবর্তী স্টেপ কি, পরবর্তী স্টেপ এই যে আবার কাউন্ট প্লাস প্লাস, মানে সে এখন কাউন্ট করতে চাই। ওকে, কাউন্ট করলো এবং এই লাইন পর এই লাইনে কাউন্টের ভ্যালু কত ছিল 3, বাট এই লাইন যখন ক্রস করে যাবে তখন হচ্ছে এই ভ্যালু 4, কাউন্টের ভ্যালু হয়ে গেছে 4। তাহলে আবার সে প্রিন্ট করবে, আবার এক বাড়বে, আবার উপরে আসবে, এখন দেখতেছে এই ভ্যালুটা ফলস। ঠিক আছে, এটা হচ্ছে আজকে ডিবাগিংয়ের কি ছিল, যে ডিবাগিং কীভাবে করতে হয় এটা দেখাবো। সো এখানে থেকে দেখলাম, সো এখানে সে হচ্ছে আপনার ফলস। এটা পাশে শো করে, আমার এটা করে না কেন? এটা কি প্রো? মানে আলটিমেট প্রো, ওই যে স্টুডেন্ট মিল দিয়ে একটু করলে যে, হ্যাঁ হ্যাঁ কালকে বলছিলেন, হ্যাঁ। এই ফিচার্সটা পাওয়া যাবে, সমস্যা নেই। বাট এই যে এখান থেকে আমরা দেখতে পারবো যদি এই হোয়াইলটার এই যে পরবর্তী স্টেপটা যদি দিই তাহলে দেখা যাচ্ছে এটা থেকে সরে আসছে, মানে এটা ফলস। এইখান পর্যন্ত দেখাচ্ছে এই যে কাউন্টের ভ্যালু কত 5, তাহলে এইখানে যখন আসলো কত হচ্ছে, আমি তো কন্ডিশন দিয়েছিলাম হোয়াইল কাউন্ট ইজ লেস দেন 5, বাট ও চলে আসছে কোথায়, এই প্রিন্ট এফে, মানে প্রিন্ট করতেছে কাউন্টের ভ্যালু। মানে কি, ও চেকই দিল না যে এরকম কিছু আছে কিনা, মানে কন্ডিশনটা কি। আমি তো দেখছি কাউন্টের ভ্যালু এখানে হয়ে গেছে 5, তাহলে 5 ইজ লেস দেন 5, এটা তো ফলস। এই যে এখানে দেখাচ্ছেও ফলস, বাট ডু হোয়াইলের কেস কি, আগে করো পরে দেখো, আগে কাজ করবে তারপরে কন্ডিশন চেক দিবে। বাট ও দেখতেছে কন্ডিশন ভুল, কিচ্ছু করার নাই, আগে করে ফেলছে যখন, পরের স্টেপে যাব, কাউন্টের ভ্যালু এক বাড়াবে, এখন হয়ে গেছে 6, এখন সে চেক দিবে আচ্ছা 6 কি 5-এর থেকে ছোট না, শেষ, প্রোগ্রাম শেষ। সো হোয়াইলের ক্ষেত্রে কী হচ্ছে, এক্সেপশন কখন, কোনো একটা কাজ যদি এমন হয় যে আমাকে মিনিমাম একবার হলে করতেই হবে, সেই ক্ষেত্রে আমি ডু হোয়াইল ইউজ করতেই পারি, যে মিনিমাম একবার আমি করবই, দেন আমি কন্ডিশন চেক দিব, সেক্ষেত্রে আমি ডু হোয়াইল ইউজ করি, ইজি। বাট যদি এমন হয় যে না এটা পসিবল না, প্রতিবার করার আগে আমি কন্ডিশন চেক দিয়ে জিনিসটা করব, দেন আমি ইউজ করি হোয়াইল। সো ডু হোয়াইলে একটা প্রবলেম হবে এখানেই, যে জিনিসটা আমার যদি যখন আসবে তখনকার কন্ডিশন যদি ফলস হয়, তখনকার কন্ডিশন যেই স্টেজে আমার কাছে আসছে কাউন্টের ভ্যালু, তাও সে একবার করে প্রিন্ট করবে। বাট যদি এমন হয় যে এটার এই হোয়াইলটা ছিল না, এই হোয়াইলটা ছিল না, সেই ক্ষেত্রে যদি আমি এটাকে প্রিন্ট করতে চাই 1 2 3 4, মানে হোয়াইলের মতোই প্রিন্ট হবে। বাট যখন সে একটা ফলস কন্ডিশন নিয়ে আসবে তখন সে প্রিন্ট হবে, কারণ ওর কন্ডিশন চেক দিচ্ছে ডো করার পর। এটা সিতেও ছিল, জাভাতেও সেম। আর আগে কি ছিল, ডো হোয়াইল ছিল, হোয়াইল ছিল, এই ডো হোয়াইলটা কেটে দিই, ডো হোয়াইল কোথাও মেনলি ইউজ হয় না। সুইচটা বাকি আছে। হ্যাঁ, আমাদের এটা হচ্ছে নর্মাল কোথাও ইউজ হয় না, আমরা হচ্ছে হোয়াইল এবং ফর, মেনলি ফর দিয়ে করি। কিছু কিছু ক্ষেত্রে হোয়াইল ইউজ করতে হয় আপডেটেড ভ্যালু নিয়ে, যখন কোনো একটা ভ্যালুকে আমি আপডেট করছি, আপডেটেড ভ্যালু যখন কন্ডিশনের বড় হবে ছোট হবে সমান হবে, তখন আমি ওখান থেকে বের হয়ে চলে আসবো, তখন এটা ইউজ হয়। এখন আমি চাচ্ছি যে এখানে যে প্রিন্ট করবে এবং এক বাড়াবে, এটা কতক্ষণ পর্যন্ত চলবে, বা এটা জাস্ট ওকে এভাবেই আছে, যেভাবে আছে সেভাবেই এক করে বাড়বে। বাট এক করে বাড়বে কখন, আমি একটা কন্ডিশন দিচ্ছি ভিতরে, ইফ যদি এই যে এখানে একটা অলরেডি চলে আসছে, যদি জিনিসটা জোড় সংখ্যা হয়, যদি জোড় সংখ্যা হয় তাহলে হচ্ছে এখানে এক বাড়বে। যদি কাউন্ট মড, মড মানে হচ্ছে ভাগ করার পর যে ভাগ শেষ, 2 দিয়ে ভাগ করার পর ভাগ শেষ যদি 0 হয়
তাহলে এটা জোড় সংখ্যা, তাহলে কাউন্টের ভ্যালু এক এক করে বাড়বে, শুরু হয়েছে 2 থেকে 5 পর্যন্ত চলবে, এটাকে আমি চেঞ্জ করে দিই 10 পর্যন্ত। আর যদি এটা ইলস দিই, যদি এটা জোড় সংখ্যা না হয়, তাহলে চাচ্ছি আমি ব্রেক করতে, মানে কন্টিনিউ করতে, আগে কন্টিনিউ করতে, মানে এটা দ্বারা কী বোঝাচ্ছে 2 থেকে, আচ্ছা এখানে আমি কাউন্ট প্লাস করব না, জাস্ট এটাকে একটা নিচে নামাই দিই, যে আমি প্রিন্ট করব আমার ভ্যালু যাই থাকুক না কেন, কোনো একটা ভ্যালু নিছি আমি, সেই ভ্যালুটা আমি প্রিন্ট করব, যদি সেটা জোড় হয় প্রিন্ট করব, আর যদি জোড় না হয় সেক্ষেত্রে কন্টিনিউ করব। তাহলে কন্টিনিউয়ের কাজটা কি? কন্টিনিউয়ের কাজটা হচ্ছে এই যে যদি এখানে দেখি লুপ চলতে আছে, কারণ এখানে আমি ইনক্রিমেন্ট বা ডিক্রিমেন্ট দেওয়া হয়নি, কিছুই দেওয়া হয়নি, লুপ চলতে আছে, এটা আমি অফ করে দিই। কথা হচ্ছে এখানে আমার ইফ এবং ইলস দুটো কন্ডিশন আছে, তাহলে আমি ইনক্রিমেন্ট বা ডিক্রিমেন্টটা কোথায় ইউজ করব? অবশ্যই ইফ ইলস কন্ডিশন চেক করার পর যখন আমার হোয়াইলের প্রায় শেষ, হোয়াইলের কাজ শেষ, তখন আমি সেখানে ইউজ করব ইনক্রিমেন্ট or ডিক্রিমেন্ট। সো কাউন্ট প্লাস প্লাস, এটা হচ্ছে আমার মানে ইনক্রিমেন্ট or ডিক্রিমেন্ট, কাউন্টের ভ্যালু বাড়বে। এখন যদি রান করি, যা দেখা যাচ্ছে 2, বাট আমার প্রোগ্রাম কিন্তু শেষ হয় নাই, প্রোগ্রাম রানিং, আউটপুট বন্ধ হয়ে বসে আছে, বাট প্রোগ্রাম রানিং, মানে এখানে একটা এরর হচ্ছে। এররটা কি? হোয়াইল যখন 2 ইজ লেস দ্যান 10, ওকে ট্রু, ভিতরে আসলো। ইফ যদি নাম্বারটাকে 2 দ্বারা ভাগ করা যায় এবং ভাগশেষ আসে 0, তাহলে প্রিন্ট করো কার ভ্যালু? কাউন্টের ভ্যালু, এই যে প্রিন্ট করছে একবার। এলস ইলস তো আর আসবে না, যেটা একবার প্রিন্ট হয়ে গেছে, এখানে শেষ। কাউন্টের এক ভালো এক বাড়লো, প্লাসে আসলো, আবার কন্ডিশন চেক দিল, কন্ডিশন হয়ে গেল ট্রু, কারণ 3 এখন হয়ে গেছে 3, 3 ইজ লেস দ্যান 10, ট্রু। বাট 3কে তো 2 দ্বারা ভাগ করলে ভাগশেষ 0 আসে না, চলে আসবে ইলসের কন্ডিশনে। ইলস ইলস বলতেছে কি কন্টিনিউ করো, কন্টিনিউ করো মানে এই যে নিচে যে ইনক্রিমেন্ট বা ডিক্রিমেন্ট, সে আর এখানে আসছে না, সে যাচ্ছে আবার উপরে, হোয়াইলে আসলো, বাড়ে নাই, ভ্যালু 3ই আছে। 3 10-এর থেকে ছোট নাকি বড়? ছোট। আবার চেক দিল ইফ কন্ডিশন, 2 দ্বারা ভাগ করলে 0 হয় না, ইলসে আসবে, কন্টিনিউ করবে। আবার কন্টিনিউ মানে কি? আবার তুমি তোমার এই এই কন্ডিশন চেক দাও, সে কন্ডিশনে যাবে, সে আর এই যে ইনক্রিমেন্ট হচ্ছে না, সেইখানে ইনক্রিমেন্ট হচ্ছে না, এটা হচ্ছে মেন প্রবলেম। তাহলে আচ্ছা, এখানে আমি তো ব্রেক দিলে কাজ হবে না? হুম, ব্রেক দিলে কাজ হবে না কন্টিনিউর জায়গায়? ব্রেক দিব, তো এই লুপ থেকে বের হয়ে আসবে। লুপ লুপ ব্রেক, একটা প্রিন্ট করবে, বিজোর পাবে, শেষ, বিজোর পাবে, শেষ, আর নাই। ব্রেকটা আমরা কখন ইউজ করছি? যখন আমি চাচ্ছি কোন একটা কন্ডিশনে আমি এই লুপ থেকে বেরোতে যাচ্ছি, লুপটাকে আমি ব্রেক করে দেবো, এখানেই শেষ লুপ, তখন আমি ইউজ করছি ব্রেক। বাট কন্টিনিউ ইউজ করার কারণ হচ্ছে আমার, আমি চাচ্ছি শুধুমাত্র জোর সংখ্যাগুলো প্রিন্ট করব, বাট বেজোর হইলেও সে জিনিসটা স্কিপ করে যাবে, সে জিনিসটি স্কিপ করে যাবে, এটা হচ্ছে আমার মেন টার্গেট। এখন এটা করার জন্য আমি তো কন্টিনিউ ইউজ করছি, বাট এইখানেই আমাদের দেখতে হচ্ছে ইনক্রিমেন্ট বা ডিক্রিমেন্ট, হোয়াইলের ক্ষেত্রে বা ফরের ক্ষেত্রে আমি কোথায় ইউজ করতে পারি বা কোথায় ইউজ করব। এই যে আমি ব্রেক দিলাম, কন্টিনিউ দিলাম বা স্কিপ দিলাম লুপ, এই কন্ডিশনগুলো দেখতে হবে। আমি কন্ডিশন জাস্ট এখানে স্কিপ বা লুপ ব্রেক দিলেই হবে না, আমার লুপটা তো ঠিকমতো ঘুরাইতে হবে। তো এই যে কাউন্ট প্লাস প্লাস যেটা দিছে না, যদি ইফ কন্ডিশন হয় যে হ্যাঁ এটা 2 মানে জোর, তো তুমি প্রিন্ট করো, এর ক্ষেত্রেও প্রিন্ট করার পর এক বাড়বে, হবে কত? 3, ওকে। ইলস যে না, একবার লো বাইরে হয়ে গেছে, এখন 3 তোমার ইফ কন্ডিশনে আসবে না, ও যাবে কত? ইলস কন্ডিশনে। এখন চাচ্ছি ওকে, যেহেতু ইলস কন্ডিশন, তাহলে তো অবশ্যই 3, আমি 3 নিয়ে কাজ করব না, তাহলে করব কি, এইখানেও ইউজ করব, যে 3 এক বেড়ে যাবে, হয়ে যাবে কত? 4। নিচে হাবি জাবি অনেক কিছু আছে, এস আউট, হাই হ্যালো, অনেক কিছু আছে, ঠিক আছে, বাট নর্মালি কাজ করবে না, যেহেতু এখানে আমার অলরেডি কন্টিনিউ দেওয়া আছে, এটা তো এখান থেকে এখানে চলে আসবে। বাট আমি চাচ্ছি যে যেহেতু আমার জিনিসটা ফলস, তাহলে আমার করতে হবে কি, অবশ্যই এক বাড়াইতে হবে, দিন বলবো কি কন্টিনিউ করো, মানে আমার আর নিচে কাজ নাই, এটা এই স্টেপটা ফলস, আমার নিচে আর কাজ নাই,
নাম্বারটা তুমি এক বাড়াও এবং পরে আবার চেক দাও তোমার কন্ডিশনটা ঠিক আছে কিনা। এখন যদি আমি কাজটা করি তাহলে দেখা যাবে আমার 2 4 6 এগুলো প্রিন্ট হবে। যখনই বিজোড় আসবে নাম্বারটা এক বাড়বে এবং কন্টিনিউ করে যাবে, লুপের কাছে চলে যাবে আবার কন্ডিশন চেক দেওয়ার জন্য। ঠিক আছে? ঠিক আছে। আচ্ছা, লাস্টের কাউন্টটা তো রাইখা দিছে, তো ওইটা ডাবল কাউন্ট হবে না? লাস্টের কাউন্ট রেখে দিছে, ডাবল কাউন্ট হবে কি না? ওকে, ডাবল কাউন্ট হচ্ছে এখানে, এখানে ইলসের কাছে আসছে না যদি আমি এই প্রোগ্রাম চিন্তা করি। কারণ ইফ যখন আসছে তখন 2 থেকে হয়ে গেছে 3, 3-এর পর এই 3 3 হওয়ার পর এই ইলস তো আর কাজ করবে না, কাজ করবে এখানে। তাহলে এখানে 3 ছিল, এখানে আবার এক বাড়লো না, হয়ে গেলো 4। এখানে আসবে 4 তো জোর, ইফ কন্ডিশন কাজ করবে, ইলস তো আসবে না। এইখানে যখন 4 প্রিন্ট করলো তখন এখানে হলো 5, এইখানে হলো 6, আবার ও এখানে মানে আসবে এলস পুরাই স্কিপ হয়ে যাইতেছে। ইলস, এখানে স্কিপ হয়ে যাচ্ছে। এই জিনিসটাকে আরও ছোট করা যায় যে আমি এত জায়গায় ইউজ করব না। আমি চাই জোর হইলে জোর প্রিন্ট হবে, বিজোর হইলে কিছু একটা তো রাখতে হবে। কিছু একটা না রাখলে তো হবে না। তখন এই যে যদি আমি ইফের ক্ষেত্রে স্কিপ করে দিই, ইফের ক্ষেত্রে স্কিপ করে দিচ্ছি, আচ্ছা যদি জোর হয় তাহলে এটা আর আমি ইউজ করতেছি না, এখানে প্রিন্ট করো। পরবর্তী কাউন্ট তো আমার এখানে আছেই, লাস্টে একটা ইউজ করছি। আর যদি ইফ না হয় ইলস করবে এবং এটা আবার কন্টিনিউ হয়ে চলে আসবে। এটাও কি ঠিক মতো আউটপুট দিবে না আমাকে? এটাও আমাকে আউটপুট দিবে। আমি জিনিসটা কন্টিনিউ করব না, এখানে কেটে দিছি, জাস্ট আমি ইনক্রিমেন্ট করব এক এক করে। আমরা আমাকে আউটপুট দিচ্ছে না, ওকে। কারণ কি, আমি তো এখানে আমার এখানে 2 ছিল, 2 প্রিন্ট করলো, এক বাড়লো, 3 হইলো, বাট 3 এটা ফলস, তাহলে ইলসে আসবে এক বাড়বে, 4 হবে, আবার এখানে দেখাচ্ছে এক বাড়ছে 5। এটা একটা ঝামেলা আবার, যে ইলসের মধ্যে চলে গেলে একবারে, আবার বাইরে আসলে একবারে, আর বেজোর হইলেই 2 করে বাড়তেছে এবং সেটা আজীবন বেজোর থাকতেছে। আবার যদি এখানে দিই জোর হইলে একবার জোর হইতেছে এবং এটা আজীবন জোর হচ্ছে, তাহলে এটার সলিউশন কি? যে আমি একদম মানে সব থেকে কম প্লাস প্লাস মানে ইনক্রিমেন্ট বা ডিক্রিমেন্ট ইউজ করব, বাট এর 2 ক্ষেত্রেই কাজ করা যাবে। যেমন এখানে যেটা ছিল এটাকে যদি আমি কাউন্ট প্লাস প্লাস দিই, তাহলে একবার যদি ট্রু হয় তাহলে এইখানে একবার কাউন্ট হচ্ছে, মানে ছিল 2, একবার হলো 3, এখানে আসবে হয়ে যাবে 4, আবার আসবে 5, এখানে আসবে 6, এই যে এখানে 6 7 8 9 10, মানে সবসময় জোরই থাকবে। আবার যদি সামাও এটাকে আমি স্কিপ করে দিই, নাম্বার ছিল 2, 2 প্রিন্ট হয়েছে, এখানে হয়ে গেছে 3, 3-এর পর যখন আসবে তখন ইফ আর যাবে না, 3 তো আসবে এখানে ইলসে, একবার হলো 4, আবার এখানে আসলো 5, আবার 6, আবার 7, মানে সবসময় বিজোড় সংখ্যায় থাকছে। তাহলে এমন কিভাবে এই জিনিসটাকে সাজাতে পারি যাতে জোর হইলেও সে প্রিন্ট করবে এবং ইনক্রিমেন্ট করবে, বিজোড় হইলে সে কন্টিনিউ করবে এবং হচ্ছে সে একটা করে কাউন্ট করবে, মানে কাউন্ট বাড়াবে। এটা কীভাবে করতে পারি? ওই যে কাউন্টের এলস এর মধ্যে কন্টিনিউ দিছিলেন প্রথমে, ওইটা করলেই তো হয়। আচ্ছা, কাউন্টের পর কন্টিনিউ দিব। না, হুম, মানে কাউন্টের আগে কন্টিনিউ দিছিলেন না? কাউন্টের আগে যে কন্টিনিউ দিই সেটা কন্টিনিউ করে উপরে চলেই ও যাবে, আচ্ছা, সরি কাউন্ট স্যার, তো হ্যাঁ করবে না। কাউন্ট করবেন, হ্যাঁ ঠিক আছে। তাহলে জাস্ট যদি আমি এইটা দিই তাহলে কি সলিউশন হয়ে যাবে? সলিউশন হবে। কারণ ইফ এটাকে পাচ্ছে কয়বার? একবার। ইলস পাচ্ছে কয়বার? একবার। কারণ ইলসে যখন আসতেছে তখন কাউন্ট একবার বাড়বে, সে আর নিচে আসতেই পারবে না। সলিউশন শেষ। আমাকে 3বার আর কাউন্ট ইউজ করতে হবে না এবং আমার কন্টিনিউয়ের যে মেন কাজ সেটা এখানে ইউজ হয়ে গেল। এটাও খেয়াল রাখতে হবে যে আমি যে কাউন্ট দিচ্ছি সে কাউন্ট মেইনলি কয়বার কাউন্ট হচ্ছে। এইখানে যদি আমি ডিবাগ মোড অন করি এবং একটা একটা করে সামনে যাই, তাহলে হচ্ছে আমি ফুল সিমুলেশনটা দেখতে পাবো যে 2, তারপরে হলো 3 ফলস, ইলসে চলে আসবে এক বাড়বে 4, কন্টিনিউ হয়ে কন্ডিশনে যাবে ট্রু,
ইফের কাছে আসবে একবার কাউন্ট হচ্ছে, এক একটা লুপ চলতেছে একবার করে কাউন্ট হচ্ছে, 5 6 7, ঠিক আছে, একবার করে কাউন্ট হচ্ছে। ডিবাগার অন করলে সহজ হয় যে আমার যে নাম্বারটা বা যে লুপটা মেইনলি মিসবিহেভ করছে কেন, এই জিনিসগুলো হচ্ছে মানে ঠিকঠাক মতো বের করা যায় আর কি, ঠিক আছে। আর হচ্ছে কন্ডিশনগুলো অবশ্যই মনে রাখতে হবে যে কন্ডিশন দিলাম ছোট হইলে প্রিন্ট করবে, কিন্তু ভ্যালু দিয়ে রাখছি বড়, জীবনে বড় মানে ছোটই হবে না। দিয়ে রাখছি যে আস্তে আস্তে কমার যে একটা জিনিস, যে আস্তে আস্তে কমলে সেটা প্রিন্ট হবে না, স্কিপ করবে, বাট আমি দিয়ে রাখছি বাড়ার জিনিস, এটা আজীবনই বাড়বে, সামনে আগাতেই থাকবে। মানে এই জিনিসগুলো জাস্ট একটু খেয়াল রাখতে হবে। আর ইনক্রিমেন্ট ডিক্রিমেন্ট প্লাস এই যে কন্টিনিউ ব্রেক আমরা ইউজ করে বসে থাকি, বাট দিন শেষে দেখা যায় ওখানে কোনো ইউজ কেসই না এটার, এবং আমার অ্যান্সার দেয় ভুল ইনক্রিমেন্ট ডিক্রিমেন্ট ক্ষেত্রে। যে নর্মালি যে প্রবলেম সলভিং যারা করে সি প্লাস প্লাস বা সি জাভা দিয়ে, যে কিছু কন্ডিশন থাকে যে এই জিনিসটা হইলে এই হবে সেই হবে, মানে বড় যেগুলো আছে বড় প্রবলেমগুলো, সেই ক্ষেত্রে সব থেকে বেশি ইউজ হয় আমাদের ব্রেক কন্টিনিউ এবং ইনক্রিমেন্ট ডিক্রিমেন্ট। কন্ডিশনগুলো হোয়াইল থাকে, হোয়াইলের ভিতরে ইফ থাকে, ইফের ভিতরে হোয়াইল থাকে, বাট এত কিছু একসাথে মানে মেনটেন করাটা কঠিন। যে মেইনলি কোডটা বা প্রোগ্রামটা আমার এই কন্ডিশনটা মিথ্যা হইলে যাবেটা কই, যদি পরবর্তীটাও মিথ্যা হয় তারপর কই যাবে, পরে সবগুলো যদি সত্য হয় তাহলে কোথায় যাবে। তো এই জিনিসগুলো যদি ডিবাগ করে আমরা একটা একটা করে দেখি, যখন আমার ইরর হবে তখনই সহজে বের করা যাবে। আদারওয়াইজ একটু আস্তে আস্তে মানে অন্তত লুপ কন্ডিশন ইনক্রিমেন্ট ডিক্রিমেন্ট আস্তে আস্তে চিন্তা ভাবনা করে আগাইতে হবে, তাড়াহুড়া করতে গেলেই ভুল। ইনম নামে একটা ডেটা টাইপ ছিল না, বলা হয়েছিল কি স্যাটারডে সানডে মানডে এগুলো নিয়ে কাজ করে, আমরা হচ্ছে এইগুলো রাখতে পারি এখানে। এটার হচ্ছে আরেকটা ইউজ কেস হিসাবে দেখানো যায় ইফ কন্ডিশন, মানে আমরা সুইচ এটা ইউজ করি। ওকে, সুইচ ইউজ করব, যেমন ইনমের মধ্যে রাখলাম কি ক্যাট, আচ্ছা ক্যাটাগরি, ক্যাটাগরি ক্যাটাগরির মধ্যে কি থাকবে, এখন আমি কিসের ক্যাটাগরি করব, কোন একটা আমি স্টেজ নিলাম, কোন একটা পেশেন্টের স্টেজ, সে কোন স্টেজে আছে, দিলাম হাই, দিলাম লো, দিলাম হচ্ছে মিডিয়াম, সব বড় হাতে দিলাম। ভিতরে গেলে কি কিচ্ছু জানি না, এবং আমাকে কি বলছে যেটা নো ইউজ, কোথাও ইউজ করি নাই, এখন আমরা ইউজ করি। মেনলি আসি কোথায় ইউজ করব, এটা একটা মেইন ক্লাসের মধ্যে মেইন একটা ফাংশন আছে। এখন আমি চাচ্ছি কোন একটা সুইচ কেস ইউজ করতে, যেমন আমার পেশেন্টের অবস্থা যদি হাই হয় দেন আমাকে সে প্রিন্ট করে দেখাবে হাই। ওকে, তাহলে এই হাই ইউজ করতে গেলে আমাকে কি করতে হবে, প্রথমে স্টেজ স্টেজ যেটা আছে, মেইনলি যদি এটাকে আমি এইখানে না নিয়ে এইখানে নিই, যে একদম ক্লাসের বাইরে, এটা কি পসিবল? কোন একটা ভেরিয়েবল বা সামথিং আমি ডিক্লেয়ার করছি, বাট সেটা আমরা জানি আমাদের ক্লাস যেটা সেটাই শুরু হবে পাবলিক ক্লাস এবং ফাইল নেম দিয়ে, শেষ হবে তার বডি দিয়ে। এটা কি পসিবল যদি আমি এখানে লিখি জিনিসটাকে মেন ক্লাসের উপরে? পসিবল? আসি আমি? জি ভাই আছেন। তাহলে এখানে যদি আমি পেস্ট করি তাহলে এটা কি পসিবল? আমরা তো এতদিন যা কোড করছি সব হচ্ছে মেইনের ভিতরে করছি, এখন আমি মেইনের বাইরে চলে যেতে যাচ্ছি, পসিবল? পসিবল তো হওয়ার কথা না এখন হওয়ার কথা না, পেস্ট ভাই করলাম। শীতে তো আমরা করতাম ভাই উপরে, সেক্ষেত্রে তো হওয়ার কথা। তো ভাই এটা কি কোনো করা তো পসিবল মনে হয়। মনে হয় কি আচ্ছা এই যে সামনে এক্সাম্পল, পসিবল তো হ্যাঁ হয়ে তো যাচ্ছে, হ্যাঁ এই যে ঠিকই তো সামনে আছে। পসিবল, কিন্তু কনফিউশন কেন? আচ্ছা, দিলে কি হয় এটা তো দিয়ে দেখি নাই, ব্যাপারটা দিলে যে কি হয় সেটা এখনো দিয়ে দেখি নাই।
আমি মেইনের ভিতরে আছি। এখন আমি চাচ্ছি এই স্টেজ যতগুলো পেশেন্ট আমি এখানে নিয়ে কাজ করব সব পেশেন্টের জন্যই সেম। হাই হইলে, লো হইলে, মিডিয়াম হইলে কিছু একটা কাজ হবে আর কি। এখন আমি চাচ্ছি ডিফল্ট একটা কাস্টমার বা ডিফল্ট একটা ক্যাটাগরি তৈরি করতে বা স্টেজ তৈরি করতে। আমি চিন্তা করলাম একটা ক্যাটাগরি তৈরি করব। কি টাইপের ক্যাটাগরি? ক্যাটাগরির টাইপটা হচ্ছে স্টেজ টাইপের ক্যাটাগরি। স্টেজ স্টেজ টাইপ এর একটা ক্যাটাগরি তৈরি করলাম, ক্যাট। এবং সেটার মধ্যে দিলাম কি, যে ক্যাট মানে ক্যাটাগরি, এবং এই ক্যাটাগরি ভ্যালুটা কত হবে? ক্যাটাগরি ভ্যালু হবে ওই যেমন স্টেজ আছে না, স্টেজ ডট লো, মানে স্টেজ ডট লো মানে লো, মেনলি হচ্ছে লো। এই লো ভ্যালুটা ক্যাটের মধ্যে চলে আসছে। এটা কি তাহলে ক্লাস হয়ে গেছে স্টেজ? ওয়ান কাইন্ড অফ ক্লাসই ধরতে পারি, কারণ ক্লাস ডট দিয়েই তো আমি ইউজ করতে পারি ওটাকে, তাই না? স্টেজের মধ্যে যদি যাই, স্টেজ ইনমের ভিতরে এটা কি পাবলিক তারপরে প্রাইভেট এগুলো সব করা যাবে? সবই হবে। এটাকে আমি লো রাখলাম, যে ওকে ক্যাট হচ্ছে লো। এই জিনিসটাকে আমি যদি প্রিন্ট করি তাহলে দেখতে পাবো যে এই জিনিসটা আসলে কি, ক্যাটটা আসলে কি। ক্যাটের মধ্যে যদি প্রিন্ট করি, ক্যাট মানে হচ্ছে লো। এখানে একটা অপশন আসছিল যে ক্যাট ডট নেম, নেম দিয়ে কি বোঝায়? সেম জিনিস, লো। এখন আছে কি লো, একটা ক্যাটাগরি দিলাম, সেই ক্যাটাগরি, এই ক্যাটাগরির ইনফরমেশনটা আমি কই থেকে আনলাম, যে লো নাকি হাই নাকি মিডিয়াম? এটা আমি চাইলেই কিন্তু এই যে ডাবল কোড দিয়ে হচ্ছে একটা ভ্যালু দিতে পারতাম, যে ওর স্টেজ হচ্ছে লো। সেই ক্ষেত্রে আমি এটা দিতাম কি, স্ট্রিং। এতে আমি স্ট্রিং ক্যাট ইকুয়াল লো, দেন আমি কাজ করতে পারতাম সুইচ কেসে। বাট এই জিনিসটার উপকারিতা কেমন, যে আমি এখানে স্টেজ টাইপের স্টেজ দিলাম এবং দিলাম স্টেজ ইকুয়াল স্টেজ ডট লো, জাস্ট ডট দিলেই আমার ভ্যালুগুলো অটোমেটিক চলে আসবে। এখন আমি সুইচ কেস ইউজ করব। সুইচ কেস কি, যদি আমি এই যে সুইচ কেসটা এবং সুইচ কেসটা কিসের জন্য ইউজ করব, যে এখানে একটা ক্যাটাগরি আছে, এখানে আরেকটা মনে করেন তৈরি হলো, এটাই জাস্ট ডুপ্লিকেট করে নিয়ে আসি। ক্যাট ওয়ান, উপরে হচ্ছে ক্যাট ওয়ান, নিচে হচ্ছে ক্যাট টু। ক্যাট ওয়ানের অবস্থা ভালো, ক্যাট টু এর অবস্থা হচ্ছে হাই, ক্যাট টু এর অবস্থা হাই। এখন আমি সুইচ কেস ইউজ করতে চাই। সুইচ কেস কীভাবে ইউজ করব? দ্য সুইচ একদম সি এর যে বেসিক ছিল, একদম সেই বেসিক সুইচ ভিতরে দিতে হবে কোন ভ্যালু নিয়ে আমি কাজ করতে চাই। ভিতরে কেস কেস দিতে হয় না আমার, কিন্তু কেস দিতে হয় যে কোন কেসে এস বড় হাতের দিছি, যে কোন কেস হলে কই যাবে, এটা আমাকে ইউজ করতে হয়। সো কেস, কেস যদি কি হয়, কেস যদি লো হয়, মানে লো, জাস্ট এলও ডাব্লু, যদি লো দিই তাহলে কী হবে? কেসটা যদি লো হয় তাহলে আমার প্রিন্ট করবে কি, আমি এস আউট দিলাম, এস আউট প্রিন্ট করবে হচ্ছে ক্যাট ওয়ান লো, জাস্ট এতটুকু প্রিন্ট করবে। কথা হচ্ছে এই যে সুইচটা আমরা দিতাম কি, সুইচটা হচ্ছে ইফের মতো না, যে ইফ এই ভ্যালুগুলা মধ্যে যদি এটা লো হয় তাহলে এটা হবে, মানে ইফ এটা হইলে এটা হবে, ইলস ইফ এটা হইলে, মানে এটা হচ্ছে তার পরের ভ্যালু। মানে আমাদের যে সুইচ কেস সেটার সিনটেক্স তো মোটামুটি সবারই জানা আছে, যে এই ইফ ইলসটাই জাস্ট আমরা সুইচ কেস ইউজ করি। এবং এই ভ্যালুটা হচ্ছে কোন ভ্যালু, ক্যাট ওয়ান। যে ক্যাট ওয়ানের ভ্যালুটা যদি লো হয়, সে যদি লো কেসে থাকে, যে তার স্টেজ লো, সেই ক্ষেত্রে সেটা ইউজ করবে কি, ক্যাট ওয়ান, ক্যাট ওয়ান হচ্ছে লো। আর যদি হাই হয় তাহলে প্রিন্ট করবে কি, ক্যাট ওয়াই হচ্ছে হাই। এটা হচ্ছে একটা ইউজ কেস, যে ইনম হচ্ছে আমরা কই ইউজ করি এটাই। এটা জাস্ট ক্যাটের ক্ষেত্রে, স্টেজের ক্ষেত্রে। এটা আবার আমরা উইকের ক্ষেত্রে ইউজ করতে পারি, যে কারেন্ট উইক, এটা যদি স্যাটারডে হয়, আমার এই যে এখানে সব কিছু থাকবে, স্যাটারডে, সানডে, মানডে, টুয়েসডে, ওয়েডনেসডে, এরকম সব থাকবে। এটা হচ্ছে আমরা নর্মালি এপিআইয়ের ক্ষেত্রে ইউজ করি। এপিআই ইউজ করতে গেলে নর্মালি এটা ইউজ করি, কারণ এপিআই আমাকে ডে ওয়াইজ দিবে না, নাম্বার ওয়াইজ দেবে, ইন্টিজার, ইন্টিজার নাম্বার 2, 3, 4, দেন হচ্ছে আমরা এরকম করি, এটাকে ইউজ করি। এটা জাস্ট দেখায় রাখা যে ইনোর নামে কিছু একটা আছে এবং সেটার একটা ইউজ কেস এরকম করে করা যায়, বাট খুব একটা ইউজ হবে না, হবে না বললেই চলে। স্প্রিং বুটেও খুব একটা ইউজ নাই, জাভাতেও খুব একটা আমরা ইউজ করি না। আমরা ওই ডাবল কোড দিয়েই নর্মালি ইউজ করি, যে কেস লো হলে, লো হইলে কী হবে এরকম।
আর এখানে আমরা স্ট্রিং ইউজ করছি, বাট আমাকে ডাবল কোট দিতে হচ্ছে না, কারণ এটা স্টেজের মধ্যে পড়ে গেছে, স্টেজের একটা ভ্যালু হিসেবে। ডিবাগিংয়ের ক্ষেত্রে যতটুকু দেখানো হয়েছে, এখানে ডিবাগিংয়ের কিছু অপশন আছে, যেমন এখানে একটা ফাংশন তৈরি করতে হবে ফার্স্টে। এখানে এখানে কতগুলো অপশন পাওয়া যাবে ডিবাগিংয়ের, এই যে অপশনগুলো এক একটার হচ্ছে এক একটা কাজ, যেমন স্টেপ ওভার, স্টেপ ইনটু, স্টেপ আউট, এগুলো এক একটা হচ্ছে এক একটা কাজ, এগুলো জেনে রাখা দরকার। যেমন এখানে যদি আমি একটা ক্লিক করি, যদি এখন কিছু নাই এর জন্য ক্লিক করতে দিবে না, যেমন ইন্ট এ, ইন্ট কিউ, এখন এখানে একটা ক্লিক করি, এটাকে বলতে হচ্ছে ব্রেক পয়েন্ট। এখানে এসে প্রোগ্রামটা ব্রেক করবে, মানে এখানে এসে স্টপ হবে, বেরো যাবে না, পজ হয়ে থাকবে। দেন আমাকে এখানে অপশন দিবে আমি কি করতে চাই, সামনে যাব, পিছনে যাব, বের হয়ে যাব, না কি করতে চাই। এটা হচ্ছে ব্রেক পয়েন্ট। চাইলে যতগুলো খুশি ততগুলো ব্রেক পয়েন্ট আমরা ইউজ করতে পারি ইচ্ছা মতো। এবং রাইট ক্লিক করে জাস্ট এখানে ডাবল ক্লিক করলে আসবে না, কন্ট্রোল অল্টার ফাংশন এফ বা সিক্স মনে হয় দেখতে হবে। যদি আমি ইউজ করি তাহলে হচ্ছে আমাকে দেখাবে টোটাল কতগুলো হচ্ছে আমার ব্রেক পয়েন্ট আছে। এটাকে জাস্ট রাইট ক্লিক করে অ্যাপিয়ারেন্স, অ্যাড বুক, মানে অনেক ফাংশনগুলো এখানে আছে, বাট এগুলোর আপাতত কোনো দরকার নাই, জাস্ট জেনে রাখা ভালো। এখানে ক্লিক করলে এটা ব্রেক পয়েন্ট, এখানে ক্লিক করলে এটা ব্রেক পয়েন্ট। যদি কোনো কোড থাকে সেটার মধ্যে ক্লিক করলে সেই প্রোগ্রামে জিনিসটা ব্রেক করবে, মানে পজ হয়ে থাকবে, দেন আমি আমার স্টেজ দিব মিলে আমি কী করতে চাই। এই যে জিনিসটা দেওয়ার পর রাইট ক্লিক করলে আমার কন্ডিশন বা অনেক কিছু আছে এখানে, কোন কন্ডিশনে এটাকে ব্রেক করবে, কোন কন্ডিশনে টাকাবো, মানে অনেক কাহিনী অনেক কাহিনী অনেক কাহিনী, এত জানা দরকার নাই। রাইট ক্লিক করে রাইট ক্লিক করে মোড়ে দিলে আমার এখানে শো হবে টোটাল কতগুলো আমার ব্রেক পয়েন্ট এখানে আছে। যেমন এখানে জাস্ট আছে একটা আমি ব্রেক করে রাখছি ফুল ফাংশনের মধ্যে। সো একটা ব্রেক করছি, এবং এটাকে যদি রান করি দেন এই বাটনগুলো হচ্ছে যদিও এখানে কিছু নাই, ডিবাগ করে সাথে সাথে শেষ। এটাকে যদি একটু কোডটাকে একটু বড় করি, আগের যে কোডটা ছিল একটু ওইখানে ফিরে যায়, একটা আলাদা মেথড বানানো হয়েছিল না, ওটা কাজে লাগবে। কই আর যায় না, ভালো। তাহলে এখানে জাস্ট একটা ভ্যালু অ্যাসাইন করে দিই, এখানে লাগবে না। উপরে জাস্ট আমি একটা মেথড বানাই, পাবলিক ভয়েড দিব, ভয়েড এসকিউআর, স্কোয়ারের কোনো একটা ভ্যালু, এবং ও কী করবে সে নাম্বারটা নিবে, ইন্টিজার টাইপের একটা নাম্বার নিবে, সেই ভেরিয়েবল কার মধ্যে রাখবে, নাম্বারের মধ্যে রাখবে। এবং আমি চাচ্ছি এখানে রিটার্ন করুক, সো এটাকে করে দিই ইন্টিজার। সো এখানে অবশ্যই রিটার্ন করতে হবে, রিটার্ন ছাড়াই যে এখানে লাল দাগ মানে এটা ইরোর, এটা একটা রিটার্ন চাচ্ছে আর কি। আমি চাচ্ছি রিটার্ন করবে কি, রিটার্ন করবে নাম্বার ইন্টু নাম্বার, এটা রিটার্ন করবে। সো মেইন থেকে আমি পাঠাবো কি, এই স্কোয়ারকে কল দিব, SQR, এই স্কোয়ারকে কল দিব কি দিয়ে, একটা ভ্যালু দিয়ে 4, এই ভ্যালু দিয়ে আমি ওকে কল দিব। বাট এই কলটা দেওয়ার পর যেহেতু একটা রিটার্ন আমাকে দিচ্ছে, সো এটাকে একটা ভেরিয়েবল মধ্যে রাখতে হবে, সেটাকে দিলাম ইন্ট অ্যান্সার ইকুয়াল ওকে। এই যে অ্যান্সারটা দিবে বা আমাকে কল দেওয়ার পর যে রিটার্ন ভ্যালুটা দিবে সেটা আমি অ্যান্সারের মধ্যে রাখবো। স্কোয়ারটাকে আমি কল দিতে পারছি না কেন, কারণ এটা মেইনের মধ্যে আছে এবং এটা উইদাউট আমি অবজেক্ট তৈরি করা ছাড়া ইউজ করছি। সো এটাকে যদি আমি স্ট্যাটিক করে দিই, স্ট্যাটিক ইন স্কোয়ার, তাহলে ঠিকঠাক কোনো কাজ করছে। এখন আমার কাজ হচ্ছে আমি এটাকে এস আউট মানে অ্যান্সারটা দেখবো, জাস্ট অ্যান্সার দেখবো, এটাকে জাস্ট ডিবাগ ছেড়ে রান করি, 4 দিই, 4 4 16 বের হয়ে গেলো। এখন আমি চাচ্ছি এটাকে ডিবাগ করতে, একটা পয়েন্ট দিয়ে দিলাম, জাস্ট এই যে ডিবাগ অপশন আছে, জাস্ট ডিবাগ মেইন দিব, অথবা এই যে মেইন ক্লাস আছে না, মেইন ক্লাসে রাইট ক্লিক করলে এটা অপশন আসবে যে ডিবাগ মি, যে কোনো একটা দিলেই হবে। ডিবাগ দেওয়ার পর আমার এখানে আসছে আর ইকুয়াল সামথিং সামথিং সামথিং, কিচ্ছু জানি না, কিছুই বুঝি না, কিচ্ছু বুঝতেছি না, কিছু একটা আসছে, আচ্ছা আসলো। বাট এইখানে স্কোয়ারের যে ভ্যালুটা, এই অ্যান্সারের যে ভ্যালুটা, এই অ্যান্সারের ভ্যালু হচ্ছে আপাতত কিছুই নেই, আপাতত কিছুই নেই। আমি একটা সামনে আগাই,
এই যে এখানেটা হচ্ছে স্টেপ ওভার, একটা সামনে আগানো, একটা সামনে আগাই, একটা সামনে আগানোর পর দেখা যাচ্ছে অ্যান্সারে চলে গেছে, অ্যান্সারে চলে গেল। বাট এইখানে যে একটা কল আসছে স্কোয়ার দিয়ে, যে স্কোয়ারকে কল দেওয়া হয়েছে, দেন সেই ভ্যালুটা রাখা হয়েছে ইন্টিজারের মধ্যে, সেই জিনিসটা স্কিপ। অ্যান্সারের ভ্যালু এই লাইনে ছিল কত 16, এই অপারেশনটা কইরে আসছে, দেন এই লাইনে চলে আসছে, সামনেটা যাই, প্রোগ্রাম শেষ। বাট এটা যে স্কোয়ারে চলে গেল, এই লাইনে আসলো, এইগুলো কিছুই দেখতে পারলাম না। আবার রান দিই, ডিবাগ দিই, এখন ইউজ করি স্টেপ ইনটু, ভেতরে ক্লিক করি। এখন দেখা যাচ্ছে আমার যেইখানে কল দিয়েছিল, যে স্কোয়ারটাকে কল দিয়েছিল, মানে কি স্কোয়ার যেখানে আছে সেখানে যাবে, জিনিসটা সেখানে চলে গেছে। সো এইখানে জাস্ট একটা পার্থক্য হচ্ছে যে স্টেপ ওভার যেটা আছে, স্টেপ ওভার সে করতেছে কি, এক্সিকিউট করবে। বাট কখনো যদি কোনো ফাংশন পায় যেটাকে কেউ কল দিচ্ছে, বা ফাংশন থেকে কোনো একটা অপারেশন করে দেন ভ্যালু রাখছে এক জায়গায়, সেই অপারেশনটা করে নিয়ে ভ্যালু রাখবে, বাট অপারেশন করতে যেখানে যেখানে যেতে হবে সেটা আমাকে দেখাবে না, সেটা স্কিপ করে যাবে। এটা হচ্ছে স্টেপ ওভার। স্টেপ ইনটু কি, যেইখান থেকে কল আসুক না কেন, এখান থেকে কল আসছে না, এখানে কল দিছি মানে এইখানে গেছে, সে স্টেপ বাই স্টেপ সেখানে যাবে। যে এখন এইখানে চলে আসছে, আরেকটা সামনে যাব, এই যে স্টেপ ইনটু, সামনে গেলাম, এইখান থেকে ক্যালকুলেট করে আসছে সে, ক্যালকুলেট করে এখানে নাম্বারের ভ্যালু 4, বাট অ্যান্সারের ভ্যালু এখন হয়ে গেছে 16। আরেকটা সামনে যাব, অ্যান্সারের ভ্যালু হয়ে গেছে 16, অ্যান্সার বের করে দিবে, মানে স্টেপ বাই স্টেপ এটা বের করলো। যখন দেখবো কোনো ফাংশন কল হচ্ছে, আমি দেখতে আসলে ফাংশনের ভিতরে সেটা যাচ্ছে কি না, বা আমি এখানে একটা মার্ক দিতে পারি, যে আমি এখানেও চাই যে এই ফাংশনটাকে যে কল দিলাম, এই ফাংশনের রিটার্নটা কি ঠিক মতো দিচ্ছে, রিটার্ন দেওয়ার সময় তার ভ্যালুটা কত ছিল, এই জিনিসটা আমি জানতে চাই। সেই ক্ষেত্রে আমাকে এই যে স্টেপ ওভার দিলে কাজ হবে না, কারণ এটা ফাংশনকে স্কিপ করে সামনে চলে যাবে। কোনো ফাংশনকে যদি কল দিই, সেই ফাংশনের কল দেওয়ার পর যে ভ্যালুটা, সেই ভ্যালুটা নিয়ে সে কাজ করবে, বাট ফাংশনের কাছে যাবে না, সিমুলেট হয়ে যাবে না। এটাকে যদি ডিবাগ করি, এখানে যদি স্টেপ ওভার দিই, আমি সামনে যেতে চাই, মানে সামনে, ওকে, যেখানে যেখানে এখন এখানে আসছে, আমি ওভার দেওয়ার পরও এই ফাংশনে চলে আসছে, কারণ এটা হচ্ছে একটা ব্রেক পয়েন্ট, ওকে, এখানে আসতেই হবে। বাট এইখানে যে আসছে, এটা আমার এই ফাংশন কল দেওয়ার জন্য আসে নাই, জাস্ট ব্রেক পয়েন্টের জন্য আসছে। আরটা সামনে যাই, আবার এখানে আসবে, সামনে যাই, শেষ, শেষ। আর স্টেপ ওভার হচ্ছে, এটাকে রান দিই না, এটা হচ্ছে অফ করে দিই, আবার ডিবাগ দিই। স্টেপ ওভার হচ্ছে আমি যেখানে আছি সেখান থেকেই শেষ। এটা হচ্ছে তিনটা প্রসেস, তিনটা প্রসেস, স্টেপ ওভার, স্টেপ ইনটু, স্টেপ আউট। জাস্ট এতটুকু মনে রাখবো, আমি যেখানে আছি, যে ফাংশনটায় আছি, সেই ফাংশন যেখান থেকে কল আসছে, আমি যদি সেখানে যদি দেখতে চাই, সেখানে আমি ইউজ করবো হচ্ছে স্টেপ ওভার, স্টেপ ইনটু। বাট যদি চাই আমি যেখানে আছি সেখান থেকে, যেখানে মেনলি আমাকে কল দিতে হয়েছে বা যেখানে আমি গেছি আরেকটা মেথডে, আমি সেখানে যেতে চাই না, বাট এখান থেকে ক্যালকুলেট হওয়ার পর যে ভ্যালুটা সেটা নিয়ে কাজ করবো, সেটা দেখতে চাই, সেই ক্ষেত্রে আমি ইউজ করবো স্টেপ ওভার। বাট যদি এমন হয় যে আমি কারেন্ট যে মেথডে আছি সেই মেথডেই শেষ দিব, আর বাকি কোনো মেথডে আমি যাবোই না, ওইখানেই শেষ, সেই ক্ষেত্রে আমি ইউজ করবো স্টেপ আউট। আর এইখানে যে একটাই থাকবে, এটা হচ্ছে স্টপ, মানে ডিবাগ যে পর্যন্ত থাকবে না কেন সেখানে যে ডিবাগ স্টপ হয়ে যাবে। ঠিক আছে, এটা কাজে লাগবে যখন টুকটাক আমরা ভুল করব, তখন এই যেগুলো হচ্ছে কাজে লাগাইতে হবে, যে আসলে প্রবলেমটা কোথায়। এখানে তো এমন হইতে পারে যে এখানে দিচ্ছে কি নাম্বার প্লাস প্লাস, নাম্বার প্লাস প্লাস, এখন আমার অ্যান্সার নর্মালি বের হওয়ার কথা 16, বাট আমার অ্যান্সার বের হবে কত 25, কারণ 4-এর পরে 1 বেড়ে 5-এর স্কোয়ার বেরোচ্ছে। এখন আমি জানতে চাই আসলে কেন, কী হবে, তাহলে আমি জানতে চাই অ্যান্সারটা কই আসবে, এই অ্যান্সার ভেরিয়েবলের মধ্যে। এখন আমি ডিবাগ অন করব, এখন আমি একটা একটা করে সামনে আগাই, কোনো ফাংশন থাকলে ফাংশনের ভিতরে ঢুকবো, সামনে আগাই, এখানে ছিল 4, এখানে নিয়ে আসলো 4, এই লাইনের পরেই
এই লাইনের পরে হচ্ছে বেড়ে 5 হয়ে গেছে, বাট এখানে তো 5 কথা ছিল না। তাহলে এই আগের যে লাইনটা সেই লাইনই মেইনলি আমার ইরর। এই যে আমার একটা হয়ে গেল, একটা সিমুলেশন হয়ে গেল, শেষ, এখানে একটা পেয়ে গেলাম। এই জিনিসটা তো আবার এমন হয় যে এটা মেইনলি ডিরেক্ট আমার এখানে শুরু হয়েছে কই থেকে, এটা শুরু হয়েছে ফাংশন থেকে, বাট আমি ফাংশন থেকে শুরু করতে যাচ্ছি না, একটা ভেরিয়েবল ডিক্লেয়ার থেকে শুরু করতে যাচ্ছি। একটা ভেরিয়েবল ডিক্লেয়ার এখান থেকে শুরু করতে যাচ্ছি। ওকে, আবার ডিবাগ দিই। এটা একটা ভেরিয়েবল ডিবাগ, একটা ভেরিয়েবল ডিক্লেয়ার ইকুয়াল 9, ডিবাগার অন দিলাম, এখানে আসলো। এখন আমি চাচ্ছি একটা সামনে আগাবো, আমি যদি স্টেপ ওভার দিই, ওকে সামনে গেলাম, এল ভ্যালু 9, একটা সামনে দিই, সে চলে যাবে। তাহলে এইটা তো 100% শিওর হয়ে গেল যে স্টেপ ওভার দিলে কখনো যদি কোনো ফাংশনকে কল দিই, সে ফাংশনের মধ্যে ঢুকবে না। আর ভ্যালু ক্যালকুলেট করে নিয়ে আসছে যে এই লাইনের আউটপুট বেরোইছে L9, এই লাইনেরটা বেরোইছে অ্যান্সারে 25, বাট 25 তো আসার কথা ছিল না। আমার এখানে দেখাচ্ছে নাম্বারের ভ্যালু 4 পাস হয়েছে, বাট অ্যান্সার হয়ে গেছে 25। এটা একটু ইরর। ওকে, আমি তাহলে এটা চাই না, আমি চাই কি, এটা হচ্ছে আবার যদি আমি ডিবাগ দেই, প্রথম থেকে আসি, আমি চাই একটা করে সামনে আগাবে। আচ্ছা, একটা সামনে আগাক, বাট এই অ্যান্সারটাকে, অ্যান্সার যে ভ্যালুটা সেটা কে কল দিয়েছি, স্কোয়ার কল দিয়েছে, স্কোয়ারের মধ্যে যেতে হবে। যদি এই যে স্টেপ ইনটু দিই তাহলে ওকে, যেইখান থেকে কল আসছে সে সেখানে চলে যাবে। এইখানে আসছে, এখানে নাম্বারের ভ্যালু ছিল 4, যদি পরেরটায় যাই এখানে হয়ে গেছে 5, এখানে আমার ইস্যু, এই যে পাওয়া গেছে মেন প্রবলেম। এইভাবে হচ্ছে আমরা একটা একটা করে সামনে আগাবো। এটা হচ্ছে 3টা ওয়ে, 3ভাবে করার ডিবাগিং। এই পর্যন্ত আপাতত, মানে আমার প্রবলেমটা কথা এতটুকু ধরার জন্য এতটুকু এনাফ। ঠিক আছে, আরও কিছু অপশন আছে, যখন ট্রাই ক্যাচ দেখবো, মেইনলি প্রবলেমটা কোথায়, কোথায় এরর, এই জিনিসগুলো এখন দেখা যায়। আর এখানে যেটা আছে যে রিজিউম প্রোগ্রাম, যে প্রোগ্রামটা এখন ছেড়ে দিব, প্রোগ্রামটা রান হয়ে যাবে। এই তো, এটা ছাড়া আমাদের আর এখানে এক্সট্রা কোনো ফিচার্স নাই যেটা একদম জানতেই হবে। এতটুকু জাস্ট জেনে রাখবো যে এতটুকু নিয়ে কাজ করব। আমার যদি কোথাও কোনো ইরর ফেস হয় যে আমি একটা মেথড তৈরি করেছি, এবার সেই মেথডে ভ্যালু দিয়েছি, অ্যাকুরেট ভ্যালু আসছে না, বা মেনলি কল দিচ্ছি, এতগুলো ফাংশন কল দিয়ে ফেলেছি, কোথা থেকে কোথায় যাচ্ছে এটা আমি বুঝতেছি না, সেই ক্ষেত্রে আমি এই যে স্টেপ ইনটু ইউজ করব। আর যদি এমন হয় যে না, আমি জানি অ্যাকুরেটলি আমার প্রত্যেকটা মেথড থেকে ভ্যালু ঠিক মতো আসছে, এখন আমি জানতে চাই যে কোন লাইনের পর কোন লাইন বা কোন ফাংশনের পর কোন ফাংশনটা ইউজ হচ্ছে, তখন আমি ইউজ করব স্টেপ ওভার। আর যখন আমি চাই না, যেখানে আছে সেখান থেকেই ক্লোজ, আমি আর সামনে আগাবো না, স্টেপ আউট। এটা হচ্ছে মেনি মেথডের ক্ষেত্রে যে আমি এইখানে চলে আসলাম, যদি এইটা যদি আবার রান করি, এটা যদি রান করি, আমি চাই এইখানে, আমি এখানে আসি, একটা সামনে যাব, মেথডে যাবে, স্টেপ আউট যদি দিই আমি, তাহলে হবে কি, যে মেথডে ছিল সেই মেথড থেকে সে বেরোয় আসবে। আচ্ছা, আমি শিওর, হ্যাঁ এই মেথডে আর কোনো ইরোর নাই, বা এই মেথডে ইরোর, একটা ইরোর পাওয়া গেছে, আমি একটা ইরোর পেয়ে গেলাম, দেন এখানে হবে কি, এই মেথডটাই সে স্কিপ করে চলে আসবে। এটা কোনটা, স্টেপ আউট। এই মেথডে আর কোনো কিছুই সে দেখবে না। আরেকটা সামনে যাব, ওই ভ্যালুগুলো কিন্তু ঠিকই ক্যালকুলেট করবে। ঠিক আছে, এই যে ডিবাগিং রিলেটেড আর কোনো ইস্যু আছে এখানে? ডিবাগিং রিলেটেড আর কোনো ইস্যু কারো? ওকে, তাহলে যদি না থাকে, তাহলে আজকের ক্লাস হোপ এই পর্যন্তই। যতটুক দেখানো হয়েছে লাস্টে এতটুক কাজে লাগার মতো অবশ্যই, কারণ আমরা ওই যে যখন ইনফিনিটি লুপে চলে যাব, তখনও আমাকে যে ডিবাগার অবশ্যই এখান থেকে বাঁচায় নিয়ে আসবে। সো ডিবাগিং শেখাটা খুব ইম্পর্টেন্ট, অন্তত এতটুকু জানা যে আমি কোথায় কি করলে আমার এই সিমুলেশনগুলো আমি দেখতে পারবো,
কোথায় যাচ্ছে, কোথায় ভ্যালুটা আপডেট হচ্ছে। ঠিক আচ্ছা আছে, এটা কি ফ্রি ভার্সনে করা যায় না? ফ্রি ভার্সনে করা তো যার, হ্যাঁ, ডিবাগ সব এই জায়গায় করা যায়। যায়, কিন্তু হচ্ছে যে অ্যান্সার গুলো পাশে শো করছে না আর কি, আমাদের এই যে যেটা করছে নিচে আবার শো করে। নিচে শো করবে, যে এখানে নিচে শো করবে একটা একটা হ্যাঁ করে। নিচে ওইখানে শো করে, কিন্তু এই যে আপনার মতো পাশে এইভাবে অ্যান্সার 25 তারপরে এইভাবে শো করে না আর কি, ফ্রি ভার্সন মানে যেটা ইউজ করি আমরা। ওকে, তাহলে আর কোনো কোশ্চেন আছে আজকে যতটুকু কভার করা হলো এর মধ্যে? আর কোনো কোশ্চেন?